Ini kali. Direct lagi. Jadi marathon শুরু করছি। तो इसके में देखा আমি আলাদা দাওয়া করে। Only possible by you. No one can beat you. Hello. বাইরের সাউন্ড চলে আসছে। আচ্ছা এখন ঠিক হয়েছে কিনা দেখো। আগেরটা কেটে গেছে, আচ্ছা ব্লার হয়ে গেছে। ঠিক আছে এখন হ্যাঁ শুরু করবো। এখন আবার কে ফোন দেয় বলো তো? কেটে দিছি। আচ্ছা আচ্ছা শুরু করি। সাউন্ড ক্লিয়ার আছে তো? চ্যাপ্টার 2 শুরু করি। হ্যাঁ চ্যাপ্টার 2 অনেক বেশি জুম হয়ে গেছে। চ্যাপ্টার 2 থেকে দেখো 2 সেট কোশ্চেন আসবে। এক সেটটা হলো পরমাণু। এই পরমাণু থেকে এক সেট কোশ্চেন আসবে। এই এক সেট পরমাণু কোশ্চেনটা কি হবে? রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড তার পরমাণু মডেল। 2 নম্বর হলো বোর তার পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা স্বীকার্য সহ। 3 নম্বর হলো এই দুইজনের মধ্যে তুলনা। যে সাজেশনটা দেওয়া আছে ওইখানে লেখা আছে সুন্দর করে, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই দুইটার মধ্যে তুলনা। 4 নম্বরে হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা নির্ণয়। কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা নির্ণয়। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল
অরবিটাল বা ইলেকট্রন সংখ্যা বের করো। আর 5 নাম্বার তোমার হচ্ছে ওই যে ধাপান্তরের ম্যাথ, তড়িৎচুম্বকীয় বর্ণালী ধাপান্তরের ম্যাথগুলো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী যেটা। আর এর বাইরে তোমাদের পড়ে যাইতে হবে আউবাউ হুন্ড, আউবাউ হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই তিনটা। আউবাউ হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। একটু ওয়েট করো, আমি এটা একটু কমাই দিই। ওকে, আউবাউ হুন্ড, জুম করতে গেছি। আউবাউ হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই তিনটা। আউবাউ হুন্ড, পাউলির বর্জন। তো এই হলো পরমাণুর এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন আসবে। তা যদি বলা হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তো এই যে এটা আর এই যে তোমার ধাপান্তরের ম্যাথ, আর এই দুইটা যদি না থাকে তাহলে 1, 2, 3 থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। তো এইখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন অবশ্যই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ করে দিব, সমস্যা নেই। তো এই সেটটা খুব দ্রুতই শেষ করতে পারবো। এই তিনটা তো তোমরা বাসায় পড়ে নিবা। আর কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা 1 মিনিটে আমি দেখাই দিচ্ছি। আর ধাপান্তরের 1-2টা ম্যাথ প্র্যাকটিস করে তোমাদের এই পার্ট শেষ করে দিই। এখান থেকে এক সেট কোশ্চেন হবে, চ্যাপ্টার 2 এর 2টা সেট, তার মধ্যে একটা সেট হলো এটা। আর এক সেট আমরা ওই যে দ্রাব্যতাটা পরে আসি, এটা শেষ করে দিই। তো প্রথম করব আমি এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা নির্ণয়। তো এটা একটু লিখে ফেলো। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটা উদ্দীপক থাকবে তোমাদের প্রথমে। এটা যদি কেন্দ্র হয় 1, 2, 3, 4, যদি থাকে বেসিক্যালি 4টার জন্যই হবে, কে এল এম এন। গদাগের কোশ্চেনে বলবে যে এই বহিস্থ স্তর, সর্ববহিস্থ শক্তি স্তরে, আচ্ছা, সর্ববহিস্থ শক্তি স্তরে যে কতগুলো অরবিটাল বা কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো এই এইটার অ্যান্সারটা সবাই পারবা তো? এটা তো সবাই পারবে, এটা তো করার দরকার আছে। প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে লিখবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, পরের লাইনে দিবা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এটা তো সবাই পারবা, আমার কি লেখার দরকার আছে? এটা নোটেও করে দেওয়া আছে, এখানেও। পারবো না এটা, নাকি লিখে দিব? আচ্ছা দাঁড়াও, লিখে দিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা লেখো তাইলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = এখানে 4, কারণ কি চতুর্থ কক্ষপথ বলছে। এরপরে লিখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0, 1, 2, 3। এরপরের লাইনে লিখবা উপস্তর। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। পরের লাইনে লিখবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক 0 যদি হয়, আচ্ছা এটা যদি চতুর্থ কক্ষপথ, এই জন্য সবার আগে একটা 4 দিয়ে দিলাম। 0 যদি হয় একটাই, এই এম এর মান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। 1 হলে +-1 0, এটা +-2 +-1 আর 0, +-3 +-2 +-1, আর একটা হলো +-3 +-2 +-1 0। এগুলো হলো অরবিটালের 1টা 3টা 5টা 7টা। এই পর্যন্ত তোমার যদি অরবিটাল সংখ্যা বের করতে বলে তাহলে এটা তুমি পারবা, এই পর্যন্ত দিলেই শেষ। আর এখান থেকে এমসিকিউগুলো আসবে। এমসিকিউ সলভ ক্লাস দরকার। আচ্ছা, এইগুলো নিয়েই এমসিকিউ, এই যে যেগুলো পড়াচ্ছি এইগুলোর মধ্যেই তোমার এমসিকিউ আছে। এইগুলো যদি পারো তো এগুলো এমসিকিউ। আর চ্যাপ্টার 4 এর এমসিকিউ বলতে অ্যাসিডের তীব্রতা ক্রমগুলা, অ্যাসিডের তীব্রতা ক্রম চ্যাপ্টার 4 এর খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিডের তীব্রতা ক্রম, একটা হলো হ্যালোজেনো হাইড্রোঅ্যাসিড, যেটা HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে হলো HI। আর এরপরে অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম, যাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি, HClO4,
H2SO4, HNO3 এগুলো, বুঝতে পারছো? আর এরপরে দুইটা অ্যাসিডের অক্সি অ্যাসিডের জারণ মান যদি সমানে, শেষের দিকে একবার বলবো না এটি অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম। তাই এটা গেল তোমার যদি অরবিটাল সংখ্যা বের করতে বলে। এবার ধাপান্তরের ম্যাথগুলো দেখো একবার একটু বলে দিই। ধাপান্তরের ম্যাথ, এরকম একটা উদ্দীপক থাকবে, তিনটা থাকতে পারে অথবা চারটা থাকতে পারে। ধরে নাও তিনটা আছে, কে, এল, এম। আর এখান থেকে একটা পরমাণু যদি লাফ দিয়ে এখানে আসে, তাহলে বলবে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের জন্য বিকিরিত বর্ণ। ঘদাগে বলবে যে বিকিরিত রশ্মির বর্ণ কি? বিকিরিত রশ্মির বর্ণ। উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মির বর্ণ, তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি বের করো। এটা সূত্র সবসময় একটাই, 1/λ সমান RH 1/n1 স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। কথা হলো এই RH এর ভ্যালুটা নিয়ে সবাই একটু বিপদে পড়বা। এটা কখনোই বিপদে পড়বে না যদি এই নিয়ম মানো, 10.96 10⁶ পার মিটার। তোমার উদ্দীপকে যে মানই আসুক না কেন, তুমি সবসময় এই মানটা দিয়ে ম্যাথ করবা। 10.96 10⁶, ওরা যে মানই দিক তুমি সেই মান বসাবা না, তুমি মিটারে মান নিবা, ঠিক আছে? ওরা যদি সেন্টিমিটারে দেয় তোমার সেন্টিমিটার দরকার নাই, তুমি যদি মিটারে মান বসাই করো তাহলে কোনো সমস্যাই হবে না। এই কারণে আমি বারবার বলতেছি যে সেন্টিমিটার দিয়ে করার দরকার নেই, তুমি একবারে মিটার দিয়ে করবা, আর কনভার্ট করার যাবা না। ওইখানে যে মান আছে ওই মান কনভার্ট করার কোনো দরকার নেই। যে মানই দিক তার দিকে না তাকিয়ে তুমি যদি সরাসরি মিটারে বসাও তাহলে কোনো সমস্যাই হবে না, এখানে সরাসরি মিটারে মান চলে আসবে। তাহলে RH এর মান 10.96 10⁶। বেসিক্যালি কিন্তু সেন্টিমিটার এককে মান থাকে, আর সেন্টিমিটারে মান থাকলে 1096 এভাবে লেখা থাকবে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারে মান না বসে তুমি সরাসরি মিটারে বসাও, তাহলে কোনো সমস্যা হবে না, একবারে মিটারে অ্যান্সার পেয়ে যাব। তাহলে প্রথম এই এন হলো নিম্ন কক্ষপথ, কক্ষপথ হলো 1 আর উচ্চ কক্ষপথটা হলো এখানে 3। এই যে মানটা আসবে যেটা, সেটা মনে হয় 102 ইন্টু 1.02 আসবে এইভাবে, 1.02 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার না হয়ে এটা কিন্তু মিটারে আসবে। আগেই বলে দিচ্ছি কারণ আমরা ওখানে মিটারে মান বসাইছি বলে এটা মিটারে আসবে। এই মিটার থেকে আমরা কোথায় নিয়ে যাব? এই যে মানটা আসছে এই মানটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাব। তাহলে 102 আর এই 10⁻⁻7 যদি না হয় এটা 10⁻⁹ হবে। কারণ কি, এই যে 2 ঘর সরাই দিয়েছি এই জন্য -9 হয়ে গেল। তাহলে এটা হবে 102 ন্যানোমিটার। 102 ন্যানোমিটার মানে এটা কোন অঞ্চলে পড়ছে? এটা বেগুনি অঞ্চলে পড়বে। সরি, বেগুনি না, এই ইয়েতে অঞ্চলে পড়বে, ইউভি অঞ্চলে পড়বে, শুধু বেগুনি না। বুঝতে পারছ? আর এটার একটা সিরিজ তোমাদের ক্লাসে লিখে দিছিলাম, সিরিজটা লিখে দিয়েছিলাম, খতে আসতে না, এটা ঘ দাগের করছেন। এবার যদি আর একটা কক্ষপথ বাড়ায় দেয়, ধরো 4 থেকে 2-এ নিয়ে আসলে, তাহলে 4 থেকে যদি 2-এ নিয়ে আসে তাহলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে গেছে। শক্তি বের করব কি? শক্তি যদি বের করতে চাও তাহলে এই মানটা দিয়ে, আমরা জানি E = H নিউ। তাহলে এখানে যেহেতু নিউ এর মান নাই, ল্যামডার মান আসে, তাহলে Hc/λ, H এর মান বসাবা, সি এর মান বসাবা, ল্যামডার মান বসাই দিবা। যে মান আসবে সেটা সরাসরি জুল এককে, সরাসরি জুল। কেন জুল? কারণ এটা মিটার। আর H এর মানটা কিন্তু 6.63 ইন্টু 10⁻⁻34 বসবে। এখানে কিন্তু আর্জ একক বসবে না, কারণ তুমি সেন্টিমিটারে নাও নাই, তুমি এটা মিটারে নিয়েছো, সুতরাং এটাও মিটারে হবে। ঠিক আছে? আয়ন শনাক্তকরণ দেখে যাইতে হবে এমসিকিউ এর জন্য, কারণ এমসিকিউতে কিন্তু আসে, আর প্র্যাকটিক্যালে যেহেতু তোমাদের দেয়া আছে। তাহলে যদি 4 থেকে 2-এ আসে, এটা বলতেছিলাম 4 থেকে 2, তাহলে এই জায়গাটাই বসাবা 2 আর এই জায়গাটাই বসাবা 4। মান বসালে যেটা আসে সেটা তোমার অ্যান্সার, বিকিরিত রশ্মির বর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে। তো এই গেল তোমাদের পরমাণু পাঠ। পরমাণুতে এইটুকুই। আর যেটা এটা বলতেছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চলগুলো ঠিক করবা কিভাবে, এটা হলো দৃশ্যমান। এই দৃশ্যমানের মধ্যে কে কে আছে? ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর। এটা সিরিজ বলছিলাম যে মেজের কাঠি ধরাইলে কি কালার দেখায়?
হলুদ দেখায়, কাঠি নিভাই দিলে অরেঞ্জ, আর অরেঞ্জ ইয়েলো অতিক্রম করলে অরেঞ্জ। আর এর পরের অঞ্চলে আমরা দেখতে পাই না, তখন আমরা মেজের কাঠি কালো দেখি। এটা যদি রেড হয় তাহলে সেটাকে আমরা বলি হলো ইনফ্রারেড, ইনফ্রারেড বা অবলোহিত। এটাকে আমরা বলি কি? অবলোহিত। আর এটা যদি বেগুনি হয়, এর আগেরটা আমরা বলি অতি বেগুনি, ইউভি, বাকি অতি বেগুনি। আর এই অঞ্চলটা যদি 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়, 380 থেকে 780 বা 700, অনেক বইয়ে 700 লেখা আছে, তাহলে এই অঞ্চলটা হলো 10 থেকে 280 পর্যন্ত, 10 থেকে 380 বা 280 যেটা বলে, 380 দাও, 10 থেকে 380। আর ইনফ্রারেড হলো এই 700 থেকে 10⁶ পর্যন্ত মনে হয়, এটা হলো তোমার ইনফ্রারেড। এই তিনটা মনে রাখলে আমাদের চলবে। এবার অতিবেগুনি যেটা আসছে, এই অতিবেগুনির আগের অঞ্চলটা হলো আইআর, আইআর, এটা এক্স রের আগেরটা হলো গামা, আর গামার আগেরটা হলো মহাজাগতিক, এর আগেরটা হলো মহাজাগতিক। এমসিকিউ বলতেছিল, এটা একটা বড় এমসিকিউ, বুঝতে পারছো? তোমরা যারা বলতেছিলে এমসিকিউ, এই যে এটাই দেখো এমসিকিউ হয়ে গেছে। অবলোহিতের পরের অঞ্চলটাকে আমরা কি বলি? মাইক্রোওয়েভ। আর এই মাইক্রোওয়েভের শেষেরটা হলো রেডিও অ্যান্ড টিভি। তা আগের কোশ্চেনে যে আমাদের বর্ণ বের করতে বলছিল, বেসিক্যালি এই দৃশ্যমান অঞ্চলের বর্ণটা বের করতে বলছিল, ঠিক আছে? আগের ম্যাথে যে আমাদের বের করতে বলছিল তোমার বর্ণ এই দৃশ্যমান অঞ্চলের। তা দৃশ্যমান অঞ্চলের বর্ণটা আমরা একটু এখানে লিখে রাখি। দৃশ্যমান এই অঞ্চলটার বর্ণগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এই ম্যাথের জন্য। তাহলে দৃশ্যমানের শুরু দেখো, এগুলো মুছে দিই, আমি দৃশ্যমানগুলো লিখি। দৃশ্যমানের শুরু হলো বেগুনি, তাহলে ভিতে হলো বেগুনি, বেনি আর সকলা, বেগুনি, বেনি নীল, আসমানি, বেনি আস সবুজ, বেনি আস হকলা, হক কমলা, আর শেষেরটা হলো লাল। এই বেগুনি শুরু দেখো 380, তা 380-র সাথে 44 যোগ করলে যেটা আসে সেটা হলো তোমার বেগুনি 424 পর্যন্ত। আর 424 থেকে হলো 450, 424 থেকে হলো 450 পর্যন্ত হলো নীল। আর আসমানি হলো 450 থেকে 500। এটা 1-2বার প্র্যাকটিস করবা, দেখবা মনে থাকবে। ন্যানোমিটার এগুলো সব ন্যানোমিটার। আর সবুজ হলো 500 থেকে 575 পর্যন্ত, 575 থেকে হলো 590 পর্যন্ত। আর 590 থেকে এটা 647, 600। আচ্ছা শোনো, নেট চলে গেছে, বুঝছো? নেট চলে গেছে। কি কাজ করা যাবে? কারেন্ট আসুক, ওয়েট করো, এছাড়া উপায় নাই। কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে, তো সাথে কারেন্টও চলে গেছে। মোবাইলের নেট দিয়ে চালানো যেত, কিন্তু লাইট নেই। কারেন্ট চলে গেছে, বুঝতে পারছো? সবাই একটু ওয়েট করো, কারেন্ট আসুক।
কারেন্ট চলে গেলে এমন একটা সময়। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে এমন সময় বলেন তো? হ্যাঁ? কোন জায়গায়? খালা কি আসছে? খালা ডিম রান্না করেন। হ্যাঁ, আলু 5 জন। কারেন্ট তো আসে না।
380 থেকে এটা মুখস্থ করছে ওই দিন। কারেন্ট আসছে। চা নেই, কফি আছে। ব্ল্যাক আমি এখন খাই। আচ্ছা, আর একটু গরম পানি দেন তো। গরম পানি চা কফি খাবো। পানি কেউ যেতে দেবে না যেতে দেবে দিয়া নেই খেতে মরে যাবে। আর লাগে না একটু খাইতে মনে হয় কারেন্ট চলে আসছে। কথা কি শোনা যায়? আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, তো যেখানে ছিলাম সেখান থেকে দেখো, তাড়াতাড়ি শেষ করতে হবে, তোমাদের আবার পড়াশোনা করবা, তো আমরা বেশি টাইম আর নিব না, 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করি। 590 থেকে 647, 647, আর শেষেরটা হলো 647 থেকে 700। ফিজিক্সের সাথে সামান্য একটু ডিফার করে, কোনো সমস্যা না, কেমিস্ট্রির মধ্যে করে দিব। তো এই যে সিরিজটা কেন দরকার, একটু আগে আমরা যে ম্যাথগুলো করতেছিলাম, ওই ম্যাথে তোমার কোন বর্ণ জানতে চাবে। তো এটা বেশি কিছু না। হ্যাঁ, ব্ল্যাক কফি আমার এক ফ্রেন্ড। এটা তাহলে 450 থেকে 500। এখন দেখো এই যেটা এই রেঞ্জের মধ্যে পড়ে কোনটা, ওই যে একটু আগে আমরা যেটা করছিলাম না, 4 থেকে 2 যদি আসে, এটা কে এল, এটা এম, আর শেষেরটা যদি এন হয়, তাই এই 4 থেকে যদি যখন 2 আসে তখন তোমার মানটা দেখবা 484 না কত যেন আসে, ওইটা। ঠিক আছে, বুঝতে পারছো? ওইখানে যে মানগুলো দিয়ে দিবা, এই মানগুলো বসালে দেখবা তোমার এই রেঞ্জের মধ্যে পড়বে। আর এই রেঞ্জটা অনেকে মনে রাখতে পারে না, এই রেঞ্জটা মনে রাখার জন্য কিছু 1-2 বার তুমি লিখবা, দেখবা মনে থাকবে। অথবা একটা রেঞ্জ মনে রাখবা, প্রথমটা 44 ডিফারেন্স, তারপর একটা ডিফারেন্স হলো 26, তারপর একটা হলো 50, তারপর একটা 75, তারপর একটা 15, তারপর একটা হলো 47, আর এই যে 550 57, আর এরপর একটা 53। এমনিতে 1-2 বার লিখবা, দেখবা অটোমেটিক মনে থাকবে, এগুলো সহজেই মনে থাকে, কোনো সমস্যা হয় না। তা এটা গেল আমাদের পরমাণু, যেটা পরমাণু সেট শেষ, মানে চ্যাপ্টার 2 এর কিন্তু একটা পার্ট আমরা শেষ করে ফেলছি। চ্যাপ্টার 2 সাজেশান, যেটা পরমাণু, এই পরমাণু সেট থেকে কি কোশ্চেন আসবে সেটা শেষ, এটা ডান। ঠিক আছে, এক সেট, এটার এক সেট কোশ্চেন শেষ। 2 নম্বরটা হলো দ্রাব্যতা। তো এই দ্রাব্যতা থেকে কি কোশ্চেন আসবে সেটা তোমাদের ওই যে এতে লিখে দেওয়া আছে, আর তারপর আর একবার বলি, দ্রাব্যতা সেট থেকে এক সেট কোশ্চেন হবে। আর এটা আমার ধরে রাখো যে 99% কনফার্ম থাকবেই দ্রাব্যতা সেটটা। তা এটার গদাগে যেটা বেশি ইম্পর্টেন্ট, দ্রাব্যতা গুণফল বের করো। দ্রাব্যতা, এটা গদাগ, দ্রাব্যতা গুণফল বের কর গদাগে। গদাগে বলবে কি অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা।
99% ক্ষেত্রে দেখা যায় এই দুইটা কোশ্চেনই করতে, অন্য কিছু কোশ্চেন দেয় না। ঠিক আছে, হ্যাঁ কোয়ান্টাম হয়ে গেছে, কোয়ান্টাম তো আগেই বলে দিছি, এক সেট হয়ে গেছে, এটা শেষ। এই চ্যাপ্টার থেকে যে 2 সেট কোশ্চেন হবে, পরমাণু সেট আমরা কী কী করতে হবে বা পড়তে হবে বলে দিছি, ওইটা একবার দেখে নেবে। তোমাদের কালকে শুধু ছুটি, এখন পরশুদিন যেহেতু পরীক্ষা, তোমরা তো নিজেরাই পড়বা, এই জন্য দ্রুত আগায় শেষ করে দিই, জাস্ট একবার দেখাই দিয়া। ঠিক আছে, আর এরপরে আয়ন শনাক্তকরণটা একটু দেখে যাইতে হবে। এটা তোমার দাগে আসবে 2টা, যদি আসে তার 2টা, খুব রেয়ার, আসার সম্ভাবনা কম, কারণ এবছর তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে লিখে দেওয়া আছে আয়ন শনাক্তকরণ। তা আয়ন শনাক্তকরণ যদি পড়ো, তা পড়ে যাবা NH4+, Al3+, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। আর এর সাথে অম্লীয় আয়ন SO4 2-, Cl-, CO3 2-। আর আরও আছে তোমার ক্যালসিয়ামটা, ক্যালসিয়াম 2+, এই কয়টা পড়লেই মোটামুটি। আর একটা কপার, ক্যালসিয়াম দেয় নাই তোমাদের, কপার দিছে, কপার 2+, আর একটা হলো সোডিয়াম প্লাস। তো এই 4টার মধ্যে এই 2টা হলো বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে এই 2টা বেশি ইম্পর্টেন্ট, এই 4টে একটু দেখে যাবা। ঠিক আছে, তা আমরা এখন একটা দ্রাব্যতা, এই গ আর এই ঘ অদক্ষেপ পড়বে কিনা তার একটা ম্যাথ দেখি। ঠিক আছে, প্র্যাকটিস হিসেবে। হ্যাঁ, ভিডিও সব সেভ থাকবে, ভিডিও সব সেভ থাকবে, তুমি কালকে দেখে নিতে পারবা, সমস্যা নেই। তবে এখন থাকো, এখন থাকলে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তোমার মাথার প্রেশার থাকবে না। তা আমরা দ্রাব্যতার একটা সেটের ম্যাথ তোমাদের করে দেখাই, বোর্ডের কোশ্চেন করাই আজকে। হ্যাঁ, দেখি দ্রাব্যতার ম্যাথ বোর্ড থেকে, ঢাকা বোর্ড 19, 1-2টা বোর্ডের থেকে করে দেখাই, কারণ এর আগে তোমাদের এর থেকে দেখাইছিলাম না, দিনাজপুর বোর্ডেরটা আগে করানোর দরকার, কারণ এটা একটু ক্রিটিক্যাল ছিল। দিনাজপুর বোর্ড 19, 75 ml, এটা হলো দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, 75 ml। প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারছো? তোমরা নিজেরা এখন করো, আমার সাথে প্র্যাকটিস হয়ে যাবে। ধরে নাও এটা থাকবে তোমাদের 3.5 × 10⁻² m, আর এটা আছে A3B2, A3B2। বিপাত্র এখানে আছে 125 ml, 3 × 10⁻³ m, এটা XY2। নিচে দেওয়া আছে যে AY2 এর KSP, এটার KSP দেওয়া আছে 9.48 × 10⁻⁷। আর A3B2 এর দ্রাব্যতা দেওয়া আছে 0.05 m। গদাগে তোমাকে বলছে যে A3B2 এর, এই যে এটার A3B2 এর KSP বের করো, দ্রাব্যতা গুণফল বের করো। আর ঘদাগে বলছে অদক্ষেপ পড়বে কিনা, এই পাত্র দুটিকে মিশালে অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা। ধরে নাও এই কোশ্চেন তোমাদের কালকেও থাকবে, সময়ের প্রভাব থাকবে না, সময় তোমাদের নাই, বুঝতে পারছো? সময় তোমাদের সিলেবাসে লেখে নাই মোটেও। এটা সবাই পারলেই ভালো, এই কোশ্চেন কিন্তু থাকবে মাস্ট, ভুল যেন না হয়। সমায়ন তোমাদের সিলেবাসে নাই, যদি সিলেবাসের বাইরে আমার মনে হয় না কোশ্চেন করবে, এই জন্য সমায়ন করাবো না। তো দেখো A3B2 এর দ্রাব্যতা থেকে KSP বের করতে হবে। তো এর ঘনমাত্রা দেখো একটা উল্লেখ আছে আর একটা উল্লেখ আছে। এখন কোনটা থেকে আমরা KSP বের করব? অবশ্যই মনে রাখবা যে KSP বের করতে গেলে সম্পৃক্ত দ্রবণ প্রয়োজন হয়। তো এখানে সম্পৃক্ত দ্রবণ মানে এই দ্রাব্যতাই হলো সম্পৃক্ত দ্রবণ। তো এটার KSP বের করব আমরা এই মানটা থেকে। আর এটা যেহেতু 5টা আয়ন বিশিষ্ট, তাহলে এটার KSP স্বভাবতই কী হবে? 108 x⁵, অর্থাৎ এটার KSP হবে 108
s⁵ তবে এই মানটা কিভাবে নিয়ে আসছে একটু দেখাই দিলে ভালো হয়। এটা সরাসরি না লিখে একটু দেখাই দিবা যে a3b2 এটাকে ভাঙি। ভাঙনটার নিয়ম মনে আছে তো? প্রথমে বলছিলাম কি চার্জ, ভাঙনের নিয়ম প্রথমে চার্জ, 2 নম্বরের সমতা। যারা ভাঙন এখনও অসুবিধা আছে তারা কিন্তু ভাঙন না পারলে ম্যাথ পারবে না, তাই এটা একটু খেয়াল করে, একবার খেয়াল করলে ঠিক হয়ে যাবে যে কীভাবে সমতা এই ভাঙতে হয়। প্রথমে চার্জ দিতে হয়, তো এ আছে আর এখানে আছে তোমার বি। এ ওকে কত দিছে দেখো, এ ওকে 2 দিছে, তাহলে এটা ওকে 2 দিছে। আর পজিটিভ আয়ন সবসময় প্রথমে বসে, তাহলে এটা হবে 2+। আর বি একে কত দিছে 3, তাহলে এটা হবে নেগেটিভ 3-3-। তাহলে প্রথমে কাজটা হলো এভাবে ভেঙে দেয়া, এ ওকে 2 দিছে বলে 2+, বি ওকে 3 দিছে বলে 3-। এবার সমতা করব, চার্জ দেওয়া শেষ, এবার 2 নম্বর কাজ হলো আমার সমতা করা। সমতা করি, এ কয়টা আছে 3টা, তাহলে এখানে একটা 3 বসবে, বি কয়টা আছে 2টা, এখানে একটা 2 বসবে। এই সমতা যারা পারো না তাদের জন্য কিন্তু জিনিসটা কঠিন হয়ে যাবে সমতা না করতে পারলে। তাহলে নিয়মটা কি, প্রথমে চার্জ দিয়ে দিবা, এ ওকে কত দিছে সেটা দিয়ে দিয়া, 2 নম্বর কাজ সমতা। আর একবার দেখাই, দেখো আমার কাছে আছে a3b2, এখন এ দিলাম আর বি বসালাম। এ ওকে কত দিছে 2, তাহলে এখানে 2+ হবে। বি একে কত দিছে 3, তাহলে এখানে 3- হবে। প্রথম চার্জ দেওয়া শেষ, এবার সমতা করে দেবো। এ কয়টা আছে 3টা, তাহলে এখানে 3 দাও, বি কয়টা আছে 2টা, এখানে 2 দাও, কাজ শেষ। এবার এইটার ঘনমাত্রা যদি এস হয়, এইটা হবে 3s আর এইটা হবে কত 2s, তাহলে এটার কেএসপি কীভাবে আসে 108, যে এ 2+, এখানে যেন 3 না বসে, এই সংখ্যা কিন্তু আগে বসবে না, এখানে বসানো কিন্তু হারাম, মনে রাখবা আগে কিন্তু কোনো সংখ্যা বসবে না। তাহলে এটা কয়টা আছে 3টা, এখানে 3, আর বি 3-, বি কয়টা আছে 2টা, তাহলে এই জায়গাটায় 3s এর কিউব আর এই জায়গাটা হবে 2s এর স্কোয়ার, সব মিলে আসবে কত তোমার 108 s⁵। এই এস এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, তাহলে 108 এস এর মানটা হলো 0.05, এটা 2⁵ দিয়ে যে মানটা আসবে সেটা তোমার অ্যান্সার হবে। তা আগে তোমার কোশ্চেনে আসবে সবসময় কেএসপি বের করো, সম্ভবত এটাই থাকার কথা। আর যদি অন্য কোশ্চেনও দেয় তা সেটা হবে এই দাগের কোশ্চেনের মধ্যেই। তো এখন আমরা দাগ আশা করি পারবো, সমস্যা হবে না, দাগে চলে যাই। দাগের কোশ্চেনে তোমার অবশ্যই যে কোশ্চেনটা থাকবে যে অদক্ষেপ পড়বে কিনা, তো এই অদক্ষেপ পড়বে কিনা এই কোশ্চেন মনে রাখবা, যেটার কেএসপি দেয়া থাকবে ঠিক সেটারই কেআইপি বের করতে হবে। তো এইটার যেহেতু কেএসপি দেয়া AY2, তো এইটার কেআইপি বের করতে হবে। তো এই কেআইপি বের করতে গেলে আমার AY2 এটার কেআইপি আমি বের করতে চাই, তো আমার কিসের মান দরকার দেখো তো, এ আর ওয়াই, একে ভাঙন নিয়মটা আবার যদি বলি যে ভাঙতে হয় কি করে, এটাকে আমরা বের করতে চাচ্ছি, একটু পরে বের করি, আগে দেখাই। তো এ দিলাম আর এখানে ওয়াই দিলাম, তো প্রথমে চার্জ দিই, এ ওকে কত দিল 2, তাহলে এ 2+, ওয়াই একে কত দিছে 1, তাহলে ওয়াই-, সমতা করলে ওয়াই 2টা, এটা। তা আমার মান দরকার দেখো, এটার কেআইপি আমি যদি বের করতে চাই, তাহলে এ 2+, এ আয়নের ঘনমাত্রা দরকার, ওয়াই-স্কোয়ার, এই দুইটার মান আমার দরকার, মানে এ প্লাস আয়নের মান দরকার, ওয়াই আয়নের মান দরকার। তো এই মানটা আমরা কোথা থেকে পাবো, এই এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, আর ওয়াই এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, ওয়াই এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো প্রথমে এর মানটা বের করে নিয়ে আসি এই দ্রবণ থেকে, তাহলে A3B2, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ বসবে আর বি বসবে, এ ওকে কত দিছে 2, তাহলে এ 2+, বি একে কত দিছে 3, তাহলে 3-, সমতা করলে এখানে 3, এখানে 2, দরকার হলে এই আয়নের। তো এটার মান যদি 3.5 × 10⁻² হয়, তাহলে এটা 3 গুণ হয়ে যাবে, 3 × 3.5 × 10⁻², যে মান আসে সেটা বসাই দাও এখানে, 3 × 10, 10.5 মনে হয়, 10.5 × 10⁻², মানে 0.015 হবে মনে হয়, ঠিক আছে। তো এটা মিশ্রিত করার আগে, এটা এই যে মানটা আমরা বের করছি সেটা হলো, এটা 0.0105 আসে মেবি। তো এটা মিশ্রিত করার আগে যে মানটা আমি নিয়ে আসছি, এটা মিশ্রিত করার আগে, লেখার দরকার নাই কিন্তু আমি বোঝানোর জন্য লিখতেছি। মিশ্রিত করার আগে দ্রবণের ঘনমাত্রা এটা, মিশ্রিত দ্রবণে এ আয়নের ঘনমাত্রা কী হবে, তাহলে এবার মিশ্রিত দ্রবণে, মিশ্রিত
দ্রবণে A2+ এর ঘনমাত্রা। তাহলে এটা মিশ্রিত করলে V1S1 সমান V2S2। এখানে V1 দেওয়া আছে আগে থেকেই, কত ছিল 75। যখন 75 তখন তার ঘনমাত্রা 0.105। যখন দুইটা দ্রবণ মিশাচ্ছি তখন 75 আর 125 200, তখন S2 কত? ঠিক আছে, তখন S2টা কত, এখান থেকে যে মান আসে সেটা এখানে বসাই দাও, তখন S2টা কত আসে। তাহলে এ আয়নের মান বের করে ফেলছি। এবার আমার আরেকটা মান দরকার, সেটা হলো ওয়াই আয়নের মান বের করার জন্য আমি এখানে চলে যাব। ওয়াই আয়নের মান বের করার জন্য এখানে চলে যাব। খেয়াল করো যে A3B2 এই এ আয়ন এখানে 3 মোল বলে 3 দিয়ে গুণ দিছি। 3 দিয়ে গুণ দেওয়ার ফলে যেটা আসছে সেটা হলো এ আয়নের ঘনমাত্রা কোন দ্রবণে? এই দ্রবণে। এই দ্রবণে ঘনমাত্রা যখন দুইটা মিশাচ্ছি তখন V1S1 সমান V2S2। V2 200 ml এর ঘনমাত্রা যেটা আসছে সেটা এখানে বসাই দাও। ঠিক আছে, এবার আমরা একইভাবে ওয়াই আয়নের মানটা বের করব 0.0039। আচ্ছা, এটার মান আসছে 0.0039। আর একটা আয়নের মান দরকার আমার ওয়াই। তো ওয়াই আয়নের মান বের করবো আমরা এই দ্রবণ থেকে। ঠিক সেম কায়দায় একইভাবে করে ফেলি ওয়াই আয়নের মানটা। তাহলে XY2কে আগে ভাঙবো। তা ভাঙনের নিয়মটা কি ছিল? এক্স বসাই দিয়া ওয়াইকে বসাই দিয়া। এক্স ওকে কত দিছে? 2 দিছে, তাহলে x2+। ওয়াইকে কত দিছে? 1, তাহলে ওয়াই মাইনাস। সমতা করলে এই ওয়াই এখানে কত আছে? 2। এবার এটার মান যদি হয় 3 × 10⁻³ তাহলে এটার মান হবে 2 × 3 × 10⁻³। তাহলে টোটাল আছে 6 × 10⁻³। মিশ্রিত দ্রবণে কী হবে ওর ঘনমাত্রা? মিশানোর আগে কিন্তু এটা, মানে এই পাত্রে ওয়াই আয়নের ঘনমাত্রা এটা। মিশ্রিত দ্রবণে ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা সমান, তাহলে V1S1 সমান V2S2। V1 কত দেওয়া আছে দেখো? 125। S1 তখন কত? 6 × 10⁻³ যখন দুইটা দ্রবণ মিশাচ্ছি তখন 200, তখন S2 কত? তাহলে S2 যেটা আসবে সেই মানটা এখানে বসাই দাও, তার স্কোয়ার করো, দিয়ে দেখো যে কেআইপি কত আসছে। তাহলে কেএসপি আর কেআইপির ভ্যালু থেকে আমরা যদি দেখি যে কেএসপি বড়, তাহলে অদক্ষেপ পড়বে না। আর যদি দেখি কেআইপি বড় কেএসপি থেকে, তাহলে অদক্ষেপ পড়বে। এটা তো সবাই জানো, কেআইপি যদি বড় হয়ে যায় অদক্ষেপ পড়বে, আর যদি না হয় তাহলে অদক্ষেপ পড়বে না। না, তাপমাত্রা রিলেটেড তোমাদের ওই যে দ্রবণ ঠান্ডা করা ম্যাথ 2টা করাই দিছিলাম। হাবিবা হোসেন, দ্রবণ ঠান্ডা করার ম্যাথ কি করানোর দরকার আছে? ও, কেএসপি দেয়া থাকলে কি করে এ বের করবে? আচ্ছা, দেখাই দিচ্ছি। আচ্ছা, কেএসপি যদি দেয়া থাকে তুমি কি করে দ্রাব্যতা বের করবা? ওটাও করাইছিলাম এর আগে, দেখাই দিই। তাহলে এই ম্যাথটা দেখো, একজন বলছে যে কেএসপি যদি দেয়া থাকে তা কি করে বের করব। আচ্ছা, তাহলে কোশ্চেনটা এরকম আসছে যে A3B2 এর কেএসপি যদি হয় 2.7 × 10⁻45, এত বড় একটা মান দিলাম। তাই যদি হয় তবে গদাগের কোশ্চেনে বলল যে A3B2 এর দ্রাব্যতা কত, তখন কিভাবে করবা? তাহলে এটার আমরা আগে থেকেই কেএসপি তো বের করে কিভাবে নিয়ে আসছিলাম তো দেখছোই। তো এটার কেএসপি দেওয়া আছে 108 S⁵। কীভাবে আসছে এটা তো বের করতে পারবাই। কীভাবে 108 S⁵ এটা তো বের করতে পারবাই। এখানে কেএসপি বসাও, তাহলে 2.7 × 10⁻45, এটা হলো 108 S⁵। তাহলে পরের লাইনে S⁵ সমান এটা নিচে চলে যাবে, তাহলে 2.7 × 10⁻45 নিচে ভাগ হলো 108। এবার এস সমান কি হবে? ক্যালকুলেটারে এই চিহ্ন উঠাবা, প্রথমে একটা 5, তারপরে এইটা, ঠিক আছে, দিয়ে যেটা হবে 2.7 × 10⁻45 ভাগ হলো 108।
যেটা আসবে সেটা হলো তোমার মোল পার লিটারে মান। আর এটা উঠাইতে পারো কি না, প্রথমে 5 চাপ দিবা, তারপরে ক্যালকুলেটরে দেখবে এরকম একটা চিহ্ন আছে, এখানে এক্স লেখা, তার মধ্যে ফাঁকা। তাহলে প্রথমে 5 চাপ দিবা, তারপরে এইটা চাপ দিবা, এক্স এরকম যেটা, তাইলে তোমার এইটা উঠে যাবে। মান বসালে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17তে কি ওই সময়ন নাচছে, সময়ন তোমাদের দিবে না এখন, সময়ন তোমাদের সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে কোশ্চেন দিচ্ছে না। ঠিক আছে। তাহলে আর একটা ম্যাথ দেখাবো, এই কেপি কেএসপির আর একটা ম্যাথ দেখাই দিয়ে তোমার এই পার্ট শেষ করে দিই। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড। সমন্বিত বোর্ড 18 দেখো দেয়া আছে MN2 সমন্বিত বোর্ড 18, সমন্বিত বোর্ড 18। এটা দ্রবণ আছে MN2, এই দ্রবণ এটা 15 ml, এটার ঘনমাত্রা 5 × 10⁻⁵, 10⁻⁵ m। আর মাঝখানে দেয়া আছে এই দুইটার যোগফল, এটাই এ দ্রবণ, আর এখানে আছে C = A + B, মানে বি দ্রবণটা এই পাশে লিখছে, বি দ্রবণ এই পাশে দিয়ে দিছে XY 10 ml, XY 10 ml 1 m। ডাটা দেয়া আছে MN2 এর দ্রাব্যতা, MN2 এর দ্রাব্যতা 0.000302 মনে হয়, আচ্ছা যে মান দেওয়া আছে 0.302 m। আর MY2 এখানে দেওয়া আছে 1.85 এর KSP, 1.85 × 10⁻⁸। এই দুইটা দ্রবণ যদি যোগ করে তো এখানে কি তৈরি হয় এটা বলে দিছে, MN2 + XY মানে এই দুইটাকে অ্যাড করছে, একই কথা। এটা এ দ্রবণ, এটা বি, আর এটা সি মানে হলো দুইটার যোগফল। গদাগের কোশ্চেনে যথারীতি আগের মতোই বলছে যে এ দ্রবণের কেএসপি বের করো, কেএসপি বের করো। আর ঘদাগে বলছে অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা। তা আমি আরও একটা ম্যাথ করি তোমাদের জন্য। আমি আর একটা গদাক তৈরি করলাম যে MY2 এর দ্রাব্যতা কত, MY2 এর দ্রাব্যতা কত, প্র্যাকটিস হয়ে যাক। তাহলে তিনটা কোশ্চেন, প্রথমে এ দ্রবণের দ্রাব্য কেএসপি বের করতে বলছে, তো এ দ্রবণে 3টা আয়ন বিশিষ্ট MN2 আছে, MN2 যদি কেএসপি বের করি তো এর কেএসপি স্বভাবতই কী হবে 4SQ। আমরা জানি যে 3টা আয়নের জন্য কি আসে 4SQ আসে। তো 4SQটা কীভাবে আসে একটু দেখাই দিবা, একটু ভেঙে দেখাই না দিলে মার্কস ফুল দিবে না। তাহলে MN2, তো এটার ভাঙনটার নিয়ম কি বলছি, প্রথমে M দিবা আর এখানে N দিবা। ওকে কত দিছে, M ওকে 2 দিছে, তাহলে M2+, আর N যেটা আছে N একে কত দিছে 1, তাহলে N-, সমতা করলে এখানে N 2টা, তাহলে এখানে 2 বসবে। তো এইটা যদি S হয় এইটা হবে S, আর এইটা হবে কত 2S, তাহলে এর কেএসপি বের করলে কেএসপি হবে M2+, আর একটা হলো N- এর ওপরে S²। এটা যদি S হয় এটা 2S এর S² দিলে তোমার আসবে কত 4SQ। এই 4SQতে S এর ভ্যালু বসাও, S এর কোন মানটা বসবে, এই দ্রাব্যতার ভ্যালুটাই বসবে, কিন্তু এটা বসবে না, কারণ এটা তার অসম্পৃক্ত দ্রবণ আর এটা তার সম্পৃক্ত দ্রবণটা। ঠিক আছে।
হ্যাঁ, এম যে কথা মোল পার লিটারও সেই কথা, এম যে কথা মোল পার লিটারও সেই কথা। মান বসাই দিবা, এস এর মান বসাই দিলে এ দ্রবণের দ্রাব্যতা চলে আসবে, এই কেএসপি চলে আসবে, দ্রাব্যতা গুণফল। তাহলে এটা শেষ, গ শেষ। যদি ঘ দাগে যাই, অদক্ষেপ পড়বে কি না, অদক্ষেপ পড়বে কি না, এটা একটু পরে যাই। গদাকটা আর একটা গদাকটা এটা আগে করি। MY2 এর দ্রাব্যতা কত? তাই এটার দ্রাব্যতা দেয়া আছে, দেখো এর কেএসপি দেয়া আছে, এর কেএসপি থেকে দ্রাব্যতা বের করতে হবে। তাহলে এটার যদি দ্রাব্যতা বের করি, তাহলে MY2 এটার কেএসপি, এর কেএসপি কয়টা আয়ন বিশিষ্ট? এটা 3টা। তাহলে এটা হবে 4s3, এস এর মান বের করতে হবে। আগে থেকে 4s3 কীভাবে আসছে একটু দেখাই দিব আগের মতো করে। তাহলে এটার মান দেওয়া আছে 1.85 ইন্টু 10⁻⁸, এটা 4, এটা এস, এস এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তো এস কিউ সমান 1.85 ইন্টু 10⁻⁸, নিচে হলো 4। এটাকে যদি আমরা পরবর্তীতে এই 3 উঠাই দিই, তো এখানে একটা 3 আসবে, যেটা আসবে সেটা মোল পার লিটারে দ্রাব্যতা চলে আসবে। এবার আসি দ্রাব্যতা গুণফল থেকে আমরা করে ফেললাম, এখন অদক্ষেপ পড়বে কিনা। তা অদক্ষেপ পড়বে কিনা, যেটার কেএসপি দেওয়া আছে ঠিক সেটারই কি আছে, কেআইপি বের করতে হবে। এখানে কেআইপি বের করার জন্য দেখো MY2 এটার কেআইপি বের করতে গেলে আমাদের মান দরকার এম আর ওয়াই। ভাঙন দেখি, এম ওকে কত দিছে 2, তাহলে M2 প্লাস, ওয়াইকে কত দিছে 1, ওয়াই মাইনাস। সমতা করলে ওয়াই এখানে আসবে 2টা। তাহলে এটার আমরা কেআইপি বের করব। এর কেআইপি বের করতে গেলে M2 প্লাস আয়নের গুণফল আর ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা তার স্কোয়ার। তাহলে আমার এম এর মান দরকার, ওয়াই এর মান দরকার। তো এই মানগুলো আমরা কোথা থেকে পাবো? এম এর মানটা এখান থেকে পেয়ে যাব। তা প্রথমে এম এর মানটা নিয়ে আসি এখান থেকে, MN2কে যদি ভাঙি তাহলে এম আর এন বসবে। এম ওকে কত দিছে 2, 2 প্লাস, এন একে কত দিছে 1, এন মাইনাস। সমতা করলে এখানে একটা 2 দরকার আমার এম আয়নের। তাহলে এটার ঘনমাত্রা যদি 5 ইন্টু 10⁻⁵ হয়, তাহলে এটার ঘনমাত্রা 5 ইন্টু 10⁻⁵ হবে। তো এটা হলো এ দ্রবণে। তাহলে মিশ্রিত সি দ্রবণে, তাহলে মিশ্রিত দ্রবণে M2 প্লাস আয়নের মান। তাহলে এটা বের করার জন্য আগের মতো V1S1 সমান V2S2। V1 কত দেওয়া আছে আমাদের 15 ml, ঘনমাত্রা কত দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁵। V2 কত, দুইটা যোগ করলে এটা 15 আর এটা 10, তাহলে টোটাল মিলে হবে 25। S2 কত, যে মান আসবে সেটা এখানে বসায় দাও। তাহলে M2 প্লাস বের করে ফেললাম। এবার আমাদের দরকার আর একটা ওয়াই আয়ন। তো ওয়াই আয়ন এখান থেকে পেয়ে যাব, ওয়াই আয়নটা ওইখান থেকে পেয়ে যাব। একইভাবে ওয়াই আয়নটা নিয়ে আসি, এটা মুছে দিই, সবাই পারার কথা। তাহলে এক্স ওয়াইকে যদি আমরা ভাঙি, এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে এইটার ঘনমাত্রা যদি 0.1 হয়, এটার ঘনমাত্রা 0.1 হবে না, এটা 1এও আছে মনে হয় নাকি, 0.1, সরি 0.1। তো এটার ঘনমাত্রা 0.1, 0.1। তাহলে মিশ্রিত দ্রবণে ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা, তাহলে V1S1 সমান V2S2। এখানে V1 কত দেওয়া আছে দেখো 10, তখন এর ঘনমাত্রা কত 0.1। যখন মিশ্রিত দ্রবণে যাবে তার দুইটা দ্রবণ মিলে হবে 25, তখন S2 কত, মানটা এখানে বসায় দাও, এম এর মান আর ওয়াই এর মান দিয়ে কেআইপি কত আছে দিয়ে দেখো কেএসপি থেকে বড় কিনা নাকি ছোট। ঠিক আছে, তাই এই জিনিস আশা করি সবাই পারবা। আমরা চ্যাপ্টার 2 শেষ করে দিলাম, চ্যাপ্টার 4-এ কেপিকেসিতে চলে যাই। চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 2 এর 2টা সৃজনশীল কি হবে, একটা হলো পরমাণু আর একটা হলো দ্রাব্যতা। ঠিক আছে, একটা পরমাণু আর একটা দ্রাব্যতা শেষ। চ্যাপ্টার 4-এ যাও। চ্যাপ্টার 4-এ একটা পার্ট আগে শেষ করছিলাম, আর একটা পার্ট কেপিকেসি। কেপি ও কেসি থেকে 1 সেট কোশ্চেন হবে, 1 সেট কেপিকেসি সাম্যাবস্থা থেকে 1 সেট। তো এই কোশ্চেনগুলো কি কোশ্চেন আসবে তোমাদের সাজেশনে লিখে দিয়েছিলাম, তারপরেও আমরা একবার দেখাই দিই। সাজেশনটা লেখা আছে, ওয়েট করো একটু বের করে নিই।
সাম্যাবস্থা ও সাম্য ধ্রুবক এক সেট কোশ্চেন আসবে এখান থেকে কেপিকেসি একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ধরো N2+3H2 2NH3 এরকম একটা, এই বিক্রিয়ার ডেলএইচও দেওয়া থাকবে, ডেলএইচ নেগেটিভ। আর একটা বিক্রিয়ার একাধিক বা একটা বিক্রিয়া দেওয়া থাকতে পারে। PCl5কে যদি আমরা ভেঙে দিই PCl3+Cl2, এছাড়া অন্য যে কোনো বিক্রিয়া তোমার দেওয়া থাকবে। দিয়ে তোমাকে বলবে যে গদাগে উদ্দীপকের বিক্রিয়ার কেপি और কেসি রাশিমালা বের করো। উদ্দীপকের বিক্রিয়া একটা, যে কোনো একটার জন্য বলবে কেপি और কেসি এর রাশিমালা বের করো। আর ঘদাগে যে তোমাকে বলবে যে এটার একটা ম্যাথ থাকতে পারে, ম্যাথগুলোর মান বলে দিবে। যেমন এখানে একটা ম্যাথ তোমাদের যদি এভাবে বলা থাকে যে 1 নং বিক্রিয়াটির অথবা 2 নং বিক্রিয়াটির 2 নং বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.5 ATM চাপে 18% বিয়োজিত হয়, এরকম মান লেখা দেওয়া থাকবে। 2 নং বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে 18% বিয়োজিত হয়। নিয়ে তোমার এখানে ম্যাথ কোশ্চেন আসবে ঘদাগে যে 2 নং বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। তো 1 নং বিক্রিয়ার, ধরো এখানে বললাম যে 1 নং বিক্রিয়ার কেপি বা কেসি রাশিমালা, আর ঘর 2 দাগে বললাম যে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। এই দুইটা কোশ্চেন খুব কমন। এর বাইরে যদি কিছু কোশ্চেন থাকে তা বলবে কি যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল বর্ণনা করো। 1 ও 2 বিক্রিয়া থেকে কোন সত্ত্বে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে। উৎপাদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কোশ্চেন আসে যে এক কেপি বা কেসি রাশিমালা বের করতে বলে ঘদাগে একটা ম্যাথ থাকে, অথবা যদি ম্যাথ না থাকে তো এরকম একটাই থাকে। এই যে ঘদাগের যেটা লিখছি সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সত্য, এটা হলো ল্যাশাতেলিয়ের নীতি। কেপি কেসি রাশিমালা বের করা কি দেখানোর দরকার আছে? ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, এই যে দেখো এখানে যদি নাইট্রোজেন বা হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ায় দাও, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় দাও, তাহলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা মানে NH3 ঘনমাত্রা বাড়ায় দাও, তাহলে সাম্যাবস্থা পেছনের দিকে যাবে। খুবই সিম্পল। আর প্রভাবক সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই, অর্থাৎ প্রভাবক দিয়ে তুমি সাম্যাবস্থা চেঞ্জ করতে পারবে না। আইমান রিও, তোমার অ্যান্সার এটা। ঠিক আছে, রাশিমালা দেখাবো একটু। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটার বা 1 নং 2 বার যে কোনো একটা বিক্রিয়ার আমরা রাশিমালা দেখি, কেপি এর রাশিমালা। তাহলে প্রথমে হলো রাশিমালা, তারপর একটা ম্যাথ। একটা রাশিমালা করে একটা ম্যাথ করাই দিই। আচ্ছা দেখো, এই উদ্দীপকগুলো এভাবেও থাকতে পারে, তোমাদের উদ্দীপকগুলো কিন্তু এভাবেও লিখতে পারে। যেমন এটা N2 আছে না, এখানে N2+3H2 এই জায়গায় লিখে দিল 2NH3। এই চেয়ারা কিন্তু একই, হয় এভাবে দেয়া না হয় এভাবে দেয়া, কোনো সমস্যা না, একই কাজ কিন্তু। তাহলে কেপি এর রাশিমালা একটা দেখাই। প্রথমে একটা সহজ দিই, তারপর একটা দিই। PCl5টা প্রথমে সহজ। তা কেপি রাশিমালা বের করতে গেলে আমাদের একটু জানতে হবে যে আংশিক চাপ কী জিনিস। একটু টোপরে লিখে নিই, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা না জানলে ওইখানে যে সমস্যা হবে, এটা ভেতরে লেখা লাগবে না। মোল ভগ্নাংশ ইন্টু কি মোট চাপ। আর এই মোল ভগ্নাংশ কি করে বের করে? নিজস্ব মোলকে মোট মোল দিয়ে ভাগ দেয়। নিজস্ব মোলকে মোট মোল দিয়ে ভাগ দিতে হয়, তার সাথে মোট চাপ গুণ। ঠিক আছে,
ক্লাস তো রেকর্ড থাকবেই, আমি তো গ্রুপ থেকে কিছু সরাচ্ছি না। তাহলে একটা কেপি রাশিমালা দেখো, কেপি এর রাশিমালা, প্রথমে কেপি এর রাশিমালা করব, তারপর কেসি। কেপি এর রাশিমালা যে কোনো একটা বিক্রিয়া, ধরো এই বিক্রিয়ার জন্য PCl5 PCl3 প্লাস Cl2। খাতা যদি তোমার এটা হয় ওয়ার্কিং এরিয়া, তা এটা ধরো তোমার খাতা মার্জিনটা না, ঠিক আছে? তা এরকম জায়গা থেকে লিখবা না, তুমি বিক্রিয়াটা কিন্তু সরাই লিখবা, যাতে এই জায়গা থেকে লিখতে পারো। কারণ কি এখানে লিখতে হবে প্রারম্ভিক অবস্থায় মোল সংখ্যা, প্রারম্ভিক, এই জায়গায় তোমার খাতা বিক্রিয়া লিখবে এত দূর থেকে, ঠিক আছে? তোমার খাতার মার্জিন এখানে দেয়া, তুমি বিক্রিয়া লিখবা কিন্তু দূরে, তা না হলে এই কথা লিখতে পারবে না। প্রারম্ভিক অবস্থায় মোল, প্রারম্ভিক অবস্থায় মোল। তো এর আগে যদি কোনো সংখ্যা না থাকে, তবে এটাকে সবসময় এখানে 1 আছে বলে এই জায়গাটায় তুমি 1 ধরবা, আর এটা 0, এটা 0। সাম্যাবস্থায় মোল কি হবে? তুমি x লিখতে পারো অথবা আলফা লিখতে পারো। তাহলে 1 মাইনাস এক্স যদি তোমার দিতে মন চায় তুমি দাও, যে বিয়োজিত মোল আলফা, এখানে লিখে দিবা ধরি বিয়োজিত মোল আলফাটা, ধরি বিয়োজিত মোল সমান আলফা ধরে ওপরে একটু লিখে দিবা। তাহলে এই জায়গাটা আলফা বসাও অথবা এক্স, তোমার যেটা ভালো মন চায় লিখতে পারো। তাহলে বিয়োজিত মোল এটা, সাম্যাবস্থায় মোট মোল, এর পরের লাইন তোমার সাম্যাবস্থায় মোট মোল। মোট মোলটা কী হবে? 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, এই যে সবগুলো যোগ আসে কত? 1 প্লাস আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল গেল। এবার এইটা করা, আংশিক চাপ বের করা, সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করব। কারণ কি আংশিক চাপ বের করার জন্য? কারণ এর কেপি যদি বের করতে চাই তো আমার উৎপাদের ঘনমাত্রা পি আপ, সরি ঘনমাত্রা না, আংশিক চাপ পি আপ PCl3 ইন্টু, সরি এটা 3 না, পি আপ উৎপাদের আংশিক চাপ পি আপ PCl3, পি আপ Cl2 আর পি আপ PCl5, এইগুলোর মান আমার দরকার। তাহলে এটার আংশিক চাপ, এটার আংশিক চাপ, এই দুইটার এটার আংশিক চাপ বের করার জন্য আমার এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাম্যাবস্থায় PCl3 এর আংশিক চাপ, এর আংশিক চাপ পি আপ PCl3, দেখো এই কাজ করব, নিজস্ব মোল, তাহলে নিজস্ব মোল কত? নিজস্ব মোল আলফা, মোট মোল কত? 1 প্লাস আলফা। আর চাপটা তুমি ধরে নিবা, যে ধরি মোট চাপ পি, এখানে মোট চাপটাও ধরে নিবা যে মোট চাপটা কি পি, তাহলে এই জায়গাটায় পি গুণ হবে। তাহলে নিজস্ব মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ, নিজস্ব মোল আলফা, মোট মোল 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ। একইভাবে Cl2, এই যে এটা Cl2 এর আংশিক চাপ পি আপ Cl2, নিজস্ব মোল আলফা, মোট মোল 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ, ঠিক আছে? এরপরে PCl5 এর আংশিক চাপ যদি হয়, তাহলে পি আপ PCl5, নিজস্ব মোল দেখো 1 মাইনাস আলফা, মোট মোল 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি, ঠিক আছে? তাহলে আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, নিজস্ব মোল আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, নিজস্ব মোল একই সূত্র, নিজস্ব মোল বাই মোট মোল, এই যে নিজস্ব মোল বাই মোট মোল, নিজস্ব মোল বাই মোট মোল, নিজস্ব মোল বাই মোট মোল, তার সাথে মোট চাপ গুণ দেওয়া, মোট চাপ গুণ দেওয়া। এবার এই মানগুলো তুমি জাস্ট এখানে ইনপুট দাও, ইনপুট দিলে হয়ে যাবে। ওই যে মানগুলো নিয়ে আসছি, PCl3 এর মান বসাও, আলফার পি ওপরে আছে, তাহলে আলফা পি নিচে আছে কি 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা, আর একটার মান এটা আলফা পি 1 প্লাস আলফা, আর এটার মান দেখো 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, পিটা যেহেতু ওপরে থাকে ওপরে দাও। এবার গুণ দাও আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হলো 1 প্লাস আলফা দুইটা, আর এইটা উল্টে যাবে, তাহলে ওপরে উঠবে 1 প্লাস আলফা আর নিচে থাকবে 1 মাইনাস আলফা ইন্টু পি। কাটাকাটি করলে দেখো একটা 1 প্লাস আলফা কেটে যাবে, আর তাহলে থাকবে আলফা স্কোয়ার, একটা পি কাটবে, আলফা স্কোয়ার পি 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তাহলে 1 প্লাস আলফা মানে
এ ইন্টু বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 মাইনাস আলফার স্কোয়ার। এরটা হলো তোমার কেপি এর রাশিমালা। আর একটা করে দিব তোমাদের ওই যে N2 3H2 NH3, ওইটা একটু বড়, ওই দুইটা করলেই তোমাদের হয়ে যাবে কেপি এর রাশিমালা। আর একটা কেসি এর রাশিমালা করব। তো এটা শেষ, আমরা আর একটা এই রাশিমালা দেখি। এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা বের করি। N2 প্লাস 3H2 বিক্রিয়া করলে 2NH3। যে কোনো বিক্রিয়া তোমার কিন্তু দিতে পারে তৈরি করে, তো যে বিক্রিয়ায় দিক তুমি জাস্ট একই নিয়মে কাজ করবা। তাহলে প্রারম্ভিক অবস্থায় মোল, প্রারম্ভিক অবস্থায় এটা দেখো 1 আছে, তাহলে 1, আর এটার আগে শুরুতে মোল আছে 3, তাহলে এই জায়গাটায় 0 হবে। ঠিক আছে, এবার সাম্যাবস্থায় মোলটা কি হবে? এই জায়গাটা অনেকের একটু কনফিউশন থাকে। সাম্যাবস্থায় মোল, খেয়াল করো, এর এখান থেকে যদি 1 যায় আর এর এখান থেকে যদি 3 যায়, তাহলে এখানে 2 তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি আমি 2 আলফা তৈরি করতে চাই, তাহলে এই লোক আমাকে কত দিবে? এই লোকের কাছ থেকে মাইনাস যাবে হলো 3। খেয়াল করো, এর 1 আর এর 3 হলে এখানে 2 তৈরি হয়। তো এখানে যদি 2 আলফা তৈরি করতে চাই, তাহলে এই লোকের কাছ থেকে আমার মাইনাস করতে হবে কতটুকু? 3 আলফা পরিমাণ। আর এই লোকের কাছ থেকে আমার মাইনাস করতে হবে কতটুকু? আলফা পরিমাণ। ঠিক আছে, এইটুকু অনেকে বোঝে না যে এই 3 আর 4 যোগ করলে এখানে তো 2 হয় না। এটা কখনো জিনিসটা এরকম না, এটা কখনো এরকম না। খেয়াল করো যে মনে হচ্ছে যে এই দিকে 3 আর 4, কিন্তু ওখানে উৎপন্ন হচ্ছে 2। কথাটা কিন্তু এরকম না। কেন এরকম না? কারণ এ বলতেছে আগে থেকেই, দেখো, এর 1 মোল আর এর 3 মোল যদি বিক্রিয়া করে, তো এখানে 2 মোল তৈরি হয়। এর 1 মোল আর এর 3 মোল যদি বিক্রিয়া করে, এখানে 2 মোল তৈরি হয়। তাহলে এরা তো সমান না, তাহলে ওখানে কেন সমান হবে? কোন দুঃখে? এর 1 মোল এর 3 মোল যদি বিক্রিয়া করে, এখানে 2 মোল তৈরি হয়। এই কারণে এখান থেকে যদি 1 মোল মানে 1 আলফা বাদ দিই, এখান থেকে 3 থেকে যদি 3 আলফা বাদ দিই, তবে এখানে 2 আলফা তৈরি হবে। এই কারণে এরকম হচ্ছে। এই যে 1 এর জন্য 1 মাইনাস, 3 এর জন্য 3 মাইনাস, আর এখানে 2 এর জন্য 2 উৎপন্ন। ঠিক আছে, তাহলে আগের মতো সাম্যাবস্থায় মোট মোল করো। সাম্যাবস্থায় মোট মোল, তাহলে 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, 2 আলফা যোগ করলে দেখো 4 মাইনাস 2 আলফা আসবে। এবার আগের মতো সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করে ফেলো, এই ফর্মুলাতে মান বসে। সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ। ঠিক আছে, এই জায়গাটা আমরা একটু ছোট করে রাখি। 3 কমন নিলে এটা 1 মাইনাস আলফা করা যায়। 3 কমন নিলে এটা 1 মাইনাস আলফা করা যাবে। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করো। এই লাইনটা আমি একটু এই পাশে লিখে রাখি। হ্যাঁ, 4 মাইনাস 2 আলফা। 4 মাইনাস 2 আলফাকে আবার কমন নেওয়া যায়। এটা কমন নিলে 2 ইন্টু 2 মাইনাস আলফা হয়। এটা কমন নিলে এটা পাওয়া যায়। ঠিক আছে, উপরে লিখছি, নিচে লিখবা। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করো। আমার মান দরকার কোথায়? খেয়াল করো, আমার মান দরকার ওইটার কেপি বের করার জন্য উৎপাদের আংশিক চাপ PnH3 কয়টা আছে? 2টা। PN2 আর একটা হলো PH2 কয়টা আছে? 3টা। তাহলে সাম্যাবস্থায় NH3 এর আংশিক চাপ, এর আংশিক চাপ PnH3, নিজস্ব মোল কত এর? 2 আলফা। মোট মোল কত? 2 ইন্টু 2 মাইনাস আলফা, 2 ইন্টু 2 মাইনাস আলফা। এই যে নিজস্ব মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। মোট চাপটা আমরা ধরে নিব P। তাই 2 কেটে যায়, এটা কেটে দিতেই পারো তুমি। NH3 গেল, এরপরে হলো N2। N2 এর আংশিক চাপ PN2। নিজস্ব মোল কত? 1 মাইনাস আলফা। মোট মোল কত? 2 ইন্টু 2 মাইনাস আলফা ইন্টু মোট চাপ P। ঠিক আছে, আর বাকি আছে দেখো H2টা। তো H2 এর আংশিক চাপ PH2। নিজস্ব মোল কত? নিজস্ব মোল হলো 3 ইন্টু 1 মাইনাস আলফা, 3 ইন্টু 1 মাইনাস আলফা। মোট মোল কত? 2 ইন্টু 2 মাইনাস আলফা। জায়গা না এখানে, যদিও আমি ছোট করে লিখতেছি। 2 ইন্টু 2 মাইনাস আলফা, 2 ইন্টু 2 মাইনাস আলফা ইন্টু মোট চাপ। নিজস্ব মোল
3 ইন্টু 1 মাইনাস আলফা, মোট মোল হলো 2 ইন্টু 1 মাইনাস আলফা, 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস আলফা ইন্টু পি। এই মানগুলো এখন এখানে বসাও, বসালেই তোমার কাজ শেষ। এখানে মান বসাই দাও। তাহলে কেপিতে মান বসাচ্ছি আমরা NH3 এর ভ্যালু। NH3 এর ভ্যালু কত? আলফা পি, নিচে হলো 2 মাইনাস আলফা, এটার এ স্কোয়ার। N2 হলো কত? 1 মাইনাস আলফা 2 ইন্টু 2 মাইনাস আলফা, এটার সাথে একটা কি গুণ আছে? পি গুণ আছে। আর এটা হলো 3 ইন্টু 1 মাইনাস আলফা, নিচে হলো 2 ইন্টু 2 মাইনাস আলফা, এটার আবার একটা কি আছে? এই যে কিউ আছে, কিউ দিদি হয়। তাহলে গুণ করলে আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হলো 2 মাইনাস আলফা এর হোল স্কোয়ার। আর এগুলো সব উপরে উঠে যাবে, এগুলো আমার দরকার না, আমি মুছে দিই এগুলো। এগুলো সব উপরে উঠবে। তাহলে এই যে 2 ইন্টু 2 মাইনাস আলফা, আর নিচে হলো 1 মাইনাস আলফা ইন্টু পি। এই 2 এর কিউ করলে কত আসে? 8, 8 2 মাইনাস আলফা। আর 3 এর কিউ করলে আসে 27, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার কিউ। এটার একটা কিউ আছে। এবার সবগুলো কাটাকাটি যায়, দেখো কি কি। এটা পি স্কোয়ার, আচ্ছা এখানে একটা পি ছিল, একটা পি ছিল, হ্যাঁ এই যে কিউ, এই যে একটা পি, তাহলে এটা পি কিউ একটা বাদ পড়ছে। তাহলে আলফা স্কোয়ার বসাই দিলাম। আচ্ছা সংখ্যাগুলো আগে বসাই। 8 আর 2, 8 দুগুণে 16 আলফা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার, এই 8 আর 2 16 আলফা স্কোয়ার। পি কয়টা আছে ওপরে? একটা, নিচে আছে 4টা, তাহলে পি ওপরে দিলাম না, নিচে দিয়ে দেবো। 2 মাইনাস আলফা, 2 মাইনাস আলফা ওপরে আছে 4টা, তাহলে এই যে 2 মাইনাস আলফা ওপরে 4টা আছে, 2টা কেটে যাবে আর 2টা বসবে, তাহলে 2 মাইনাস আলফা এর হোল স্কোয়ার। আর নিচে 1 মাইনাস আলফা আছে 27 আছে, 1 মাইনাস আলফা আছে 4টা, পি টোটাল মিলে 4টা, ওপরে 2টা, তাহলে পি স্কোয়ার। এই হিসাব, এই নিয়ম দুইটা যদি দেখো যেভাবে করছি, তোমার বাকি সবগুলো একই সেম নিয়মে করে গেলেই হয়ে যাবে। এটা গেল কেপি এর রাশিমালা। এখন আসি একটা কেসি রাশিমালা, একটা দেখাই দিই শুধু। কেসি রাশিমালা দেয় না, খুব কম, তবে একটা দেখাই দিই কেসি রাশিমালা। কেসি রাশিমালা, কেপি যেটা দেখাই দিলাম। আচ্ছা এই মানটা মুখস্থ করে যাবা। যদি N2 3H2 আসে, তবে তার অ্যান্সারটা এরকম হবে, মানে 16 আর 27 যেন আসে। 16 আলফা স্কোয়ার 2 মাইনাস আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা পি স্কোয়ার। এটা মুখস্থের মতো রেখে দিবা। কেসি এর রাশিমালা একটা করি, কেসি এর রাশিমালা, তারপর একটা ম্যাথ দেখাই দিব, ঠিক আছে? কেসি এর রাশিমালা। কেসি এর রাশিমালা বের করতে গেলে আমাদের ঘনমাত্রা দরকার। তা কেসি রাশিমালা বের করতে গেলে বেসিক জিনিসটা যেটা আমার দরকার পড়বে, যে ঘনমাত্রা সমান হলো মোল ভাগ আয়তন করতে হবে। মোল ভাগ আয়তন, মোল ভাগ আয়তন। তো দেখি মোল ভাগ আয়তন কিভাবে বের করে। তা আগের মতো একটা বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়া হতে পারে, এক্স দিয়েও লিখতে পারে, ওয়াই দিয়েও লিখতে পারে। আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় যে কোনো বিক্রিয়া তোমার দিতে পারে, জাস্ট নিয়মটা ফলো করে তুমি করে দিবা। PCl5, এর আগের মতোই প্রারম্ভিক অবস্থায় মোল লিখবা, প্রারম্ভিক অবস্থায় মোল। এটা 1, এটা 0, এটা 0। সাম্য অবস্থায় মোল 1 মাইনাস আলফা আলফা আলফা। এবার আর মোটমোল করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমাদের ঘনমাত্রা দরকার। আমাদের এখানে যেটা প্রয়োজন এখন, সেটা হলো কেসি সমান উৎপাদের ঘনমাত্রা। তাহলে PCl3 এটার ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, আর নিচে হলো PCl5 এর ঘনমাত্রা। আমাদের এই মানগুলো দরকার। তা এই ঘনমাত্রা বের করতে গেলে আমার দরকার হলো মোল ভাগ আয়তন। যেহেতু মোল আর আয়তন দরকার, এই জন্য আমি আর মোট মোল সংখ্যা বের করব না, এখন সরাসরি সাম্যাবস্থায় ঘনমাত্রা বের করব। সাম্যাবস্থায় PCl3 এর ঘনমাত্রা, তাহলে এর ঘনমাত্রা কি হবে? PCl3 হবে থার্ড ব্র্যাকেট, নিজস্ব মোল কত? আলফা, আর আয়তনটা কত? ভি। এটা ধরে নিব, ধরি মোট আয়তন ভি, ওপরে লিখে দিলে হয়। ধরি পাত্রের আয়তনটা হলো ভি, তাহলে মোল ভাগ আয়তন করে ফেললাম।
Cl2 এর ক্ষেত্রেও তাই, আলফা ভাগ ভি মোল ভাগ আয়তন। আর PCl5 এরও তাই, ওয়ান মাইনাস আলফা ভাগ ভি। এই মানগুলো এখন এখানে বসাই দাও, এই মানগুলো এখানে বসাই দাও, তাহলে হয়ে যাবে আলফা ভি নিচে হলো ওয়ান মাইনাস আলফা বাই ভি, তাহলে আলফা স্কোয়ার ভি স্কোয়ার উপরে একটা ভি ওয়ান মাইনাস আলফা, তাহলে আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা ইন্টু ভি। এটা আনসার শেষ। কেসি রাশিমালাটা অনেক ইজি, ঠিক আছে? কঠিন ম্যাথ দেখাবো? হ্যাঁ, সবাই পারেই। যে কোনো বিক্রিয়ার জন্য তোমার যদি আসে, ধরো পরীক্ষার সময় তোমার একটা বিক্রিয়া ওরা তৈরি করে দিল যে এ থেকে 2b তৈরি হচ্ছে, তাহলে তুমি জাস্ট সিম্পলি আগে প্রারম্ভিক অবস্থায় মূল এটা 0, 1 মাইনাস আলফা, এটা হবে 2 আলফা দিয়ে ঠিক সেই নিয়ম ফলো করবা। যে বিক্রিয়ায় দিক তুমি জাস্ট নিয়মটা ফলো করবা। ধরো এরকম দিছে a2 প্লাস b2 তৈরি করে হলো 2ab, তাহলে প্রারম্ভিক অবস্থায় মোল এটা 1, এটা 1, এটা 0। আজান দিচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আজানটা শেষ হোক। বৃষ্টি আমাকে বললি ভিতরে পানি হাঁটুর উপরে আছে। কি হবে? ওরে পানি যে পানি হাঁটুর উপরে, বৃষ্টি দেখতে পানি যায়। তাহলে 10 টাকা নেই। অল্প একটু, আমি এই জায়গাতে যেমন আচ্ছা, তাহলে দেখো যে কোনো বিক্রিয়া যদি থাকে তা ওই বিক্রিয়ার কেপিকেসি তুমি জাস্ট এই নিয়ম ফলো করবা যে এটা প্রারম্ভিক অবস্থায় মোল 1 1 0, তাহলে সাম্য অবস্থায় মোল 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা, এটা হবে 2 আলফা। তারপর যদি কেসি বের করতে বলে তাহলে মোল ভাগ আয়তন করবা, আর যদি আংশিক চাপ বের করতে বলে নিজস্ব বই মোট মোল ইন্টু মোট চাপ দিয়ে সিম্পলি তুমি মান বসাই দিলেই তোমার মান চলে আসবে কেপিকেসি রাশিমালা যেটা। এখন দেখো কেপিকেসির ম্যাথ যদি কথা বলি, কেপিকেসির ম্যাথের নিয়মটা হলো যে এর আগে আমি আলফাগুলো ধরে নিয়েছিলাম, এখন আলফাগুলোর মান দেয়া থাকবে, এই ছাড়া পার্থক্য নাই। জাস্ট হলো আগে আলফাগুলোর মান আমি ধরে নিয়েছিলাম, এখন মানটা তোমার দেয়া থাকবে। দেখো যে কোনো একটা বোর্ডের একটা তোমাদের করি, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, এটার একটা ম্যাথ আছে, বিক্রিয়াটা দেওয়া আছে এইভাবে AX5। দেখো এটা কিন্তু PCl5, কিন্তু ওরা AX বানাইছে, এখানে লেখা আছে 1.5 ATM, 1.5 ATM। এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে আছে AX3, এখানে আছে X2 দিয়ে বলছে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো না উদ্দীপকের। এটা যদিও রাশিমালা বের করতে বলছে, আমি ম্যাথ করি, এটা রাশিমালা, রাজশাহী বোর্ড 19, এটা ওরা রাশিমালা বের করতে বলছে, বুঝছো? গদাগের রাশিমালা যেটা আমরা করে ফেলছি অলরেডি, রাশিমালা বের করো, রাশিমালা বের করতে বলছে। তো এই ম্যাথটা আমি একটু ঘুরাই দিই। যদি এখানে বললাম
যে বিক্রিয়াটি 10% বিয়োজিত হলে, 10 না একটু বাড়ায় দাও, ধরো 15% বিয়োজিত হলে ঘদাকে আমি বললাম যে কেপি এর মান বের করো। কেপি এর মান বের করো। খেয়াল করো আগের সাথে এটার পার্থক্য দাঁড়াইছে কি, আগে এই পার্সেন্টেজ মানে আলফাটা দেয়া ছিল না, তখন আমরা কেপি রাশিমালা করছিলাম, ঠিক আছে? কঠিনটা করাবো, কঠিন কি, আর পার্সেন্টেজের মানটা দেওয়া ছিল না, এখন মানটা দেওয়া আছে, এই হলো এখানে ডিফারেন্সটা। তাহলে এটা যদি কেপি রাশিমালা বের করি তা আগের মতো করে লিখতে হবে আমাদের। এই বিক্রিয়াটার জন্য সমাধান করি, AX3 প্লাস হলো X2, তাহলে প্রারম্ভিক অবস্থায় মোল, এটা 1, এটা 0, এটা 0, তাহলে সাম্য অবস্থায় মোল কি হবে, এখানে দেয়া আছে আলফা সমান কত পার্সেন্ট, 15%, আলফা সমান 15%, তাহলে 0.15, তাহলে এটা লেখো প্রারম্ভিক অবস্থায় মোল, তারপরে লেখো সাম্য অবস্থায় মোল, তাহলে 1 মাইনাস আলফা আলফা আলফা, আলফার ভ্যালু পরের লাইনে বসাই দিতে পারবো, 1 মাইনাস আলফা মানে 0.15, এটা হলো 0.15, এটা 0.15, আর এই জায়গাটা যদি ভাগ বিয়োগ করে দিই তা 0.85 দাঁড়াবে। আংশিক চাপ বের করার নিয়ম ছিল কি আগের মতো, মান বসাই দেওয়ার পরে সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল, মোট মোল কত কত আছে, 0.85 প্লাস 0.15 প্লাস 0.15, তাহলে 1.15। এবার সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ, নিজস্ব মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ, তাহলে সাম্যাবস্থায় আংশিক চাপ লিখে দিবা আগের মতো করে, কিন্তু যে সাম্যাবস্থায় আংশিক চাপ, সাম্যাবস্থায় এই যে AX3 এর আংশিক চাপ, AX3 এর আংশিক চাপ, জায়গা নাই, আংশিক চাপ নিজস্ব মোল A আপ AX3, এর নিজস্ব মোল কত দেখো তো, এর নিজস্ব মোল 0.15, মোট মোল কত 1.15 ইন্টু মোট চাপ, মোট চাপ এখানে দেয়া আছে 1.15 দিয়ে যেটা আসবে সেটা এটা। এবার এটার জন্য করবা, এটার জন্য করবা, নিয়ে মানগুলো বসাই দিবা কেপিতে, বুঝতেছ না? এখানে আরও একটু মুছে দিয়ে করব আমি, এগুলো মুছে না দিলে বুঝতেছে না। আচ্ছা এখানে লিখি 1 0 0, এই জায়গাটায় 1 মাইনাস আলফা আলফা আলফা, 1 মাইনাস আলফা মানে 0.15 বাদ দিছিলাম, এটা 0.15, এটা 0.15, তাহলে এই জায়গাটাই লিখে দিই যদি না বুঝতে পারো। সাম্যাবস্থায় AX3 এর আংশিক চাপ এক লাইনে লিখবা, এর আংশিক চাপ, নিজস্ব মোল, নিজস্ব মোল 0. A আপ AX3, নিজস্ব মোল 0.15, মোট মোল কত, এই যে 1.15 ইন্টু মোট চাপ 1.15, জাস্ট রাশিমালা যেভাবে বের করছে ওইভাবে। X2 এর আংশিক চাপ, X2 PX2, নিজস্ব মোল 0.15, মোট মোল 1.15 ইন্টু মোট চাপ, আর এটা মাইনাস করলে 0.85 আসছে, তাই তো? তাহলে AX5 এর আংশিক চাপ, AX5 P আপ AX5, নিজস্ব মোল 0.85, মোট মোল 1.15 ইন্টু মোট চাপ, এই মানগুলো জাস্ট এবার বসাই দিব এখানে। কেপি সমান কি, P আপ AX3 P আপ X2, নিচে হলো P আপ AX5, জাস্ট মানগুলো বসাই দিবা, অ্যান্সার মিলা যাবে, ঠিক আছে? কোশ্চেন হার্ড করলে কেমন হতে পারে, এই কোশ্চেন হার্ড করলে তোমার সবগুলো টাইপই হার্ড থাকে না, কোশ্চেন যদি হার্ড থাকে না হয় দুটো একটা কোশ্চেনে হার্ড থাকবে, পুরা সব কোশ্চেনে তোমার কখনোই হার্ড থাকবে না, ঠিক আছে? তা এই হলো কেপিকেসি শেষ। কেপিকেসি থেকে আর একটা কোশ্চেন যেটা যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল। দেখো একটা বিক্রিয়া লেখা আছে N2 প্লাস 3H2 2NH3, এই বিক্রিয়ার ΔH লেখা আছে নেগেটিভ, তাহলে তোমার বললো যে এই বিক্রিয়া থেকে ঘদাগের কোশ্চেন সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কি কি শর্তে,
তাহলে 1 নম্বরে বলো হ্যাঁ 2 - 2 × 2 - আলফা হবে। আর আই মান রিও তোমার ওই যেটা লিখছো এরকমই হবে যদি 2 থাকতো, এখানে যেটা থাকবে এটা, ঠিক আছে। তো এই বিক্রিয়ার সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে হলে কি কি করা লাগবে? 1 নম্বরে তাপমাত্রার প্রভাব। তাহলে এখানে বলবা যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পেছনের দিকে আসে, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু উৎপাদ বেশি পেতে হবে, তাহলে বলবা কীভাবে, যে যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটির সাম্যাবস্থা সামনের দিকে, অর্থাৎ NH3 এর উৎপাদন পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। এটা এক লাইনে বললেই হবে। আর যদি কেউ অপটিমাম তাপমাত্রা বলতে চাও, যে ন্যূনতম একটা তাপমাত্রা না দিলে আসলে বিক্রিয়ার গতি কমে যায়, তা এই বিক্রিয়ার জন্য তোমার মুখস্থ থাকতে পারে যে 350 থেকে 450 যেটা আছে সেটা বলতে পারো, আর যদি না বলো তো কিছু হয় না। তো এখানে তাপমাত্রার প্রভাব যদি বলো যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশলে তাপমাত্রার প্রভাব, তো বলবা কি যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনে যাবে, অর্থাৎ NH3 এর উৎপাদন বেড়ে যাবে। এটুকু বললেই তাপমাত্রার প্রভাব শেষ। 2 নম্বরে বলবা চাপের প্রভাব, ল্যাসাতেলিয়ান নীতি থেকে। তো এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে এখানে 1 মোল আর এখানে 3 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন করে, অর্থাৎ আয়তন কমে যাচ্ছে। এপাশে আয়তন বেশি 4 মোল আর এপাশে 2 মোল। তাহলে বলবা যেহেতু বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটে, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, সুতরাং এই বিক্রিয়ার উপরে চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, অর্থাৎ NH3 এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব শেষ। 3 নম্বরে বলবা ঘনমাত্রার প্রভাব। এটা তো খুবই ইজি, দেখে বোঝা যায়। যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিই তাহলে উৎপাদ বেড়ে যাবে। তাহলে আমার সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে গেলে কি করা লাগবে, এই বিক্রিয়কের পরিমাণ বাড়াই দিতে হবে, তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। ΔH নেগেটিভ থাকলে, হ্যাঁ ΔH নেগেটিভ থাকলে তাপ উৎপাদী, ΔH নেগেটিভ থাকলে তাপ উৎপাদী, আর যদি ΔH পজিটিভ থাকে তাহলে তাপহারী। ΔH এই যে তাপহারী বিক্রিয়া দেখো একটা দেখাচ্ছি, ধরো এরকম আছে, একটু আগে যেটা লিখছিলাম, AX5 বিক্রিয়া করলো AX3 প্লাস AX2। এখানে ΔH যদি পজিটিভ লেখা থাকে তাহলে এটা তাপহারী বিক্রিয়া, এটা হলো তাপহারী। তাহলে তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যায়। তাহলে বলবা যে এই বিক্রিয়াটি একটি যেহেতু তাপহারী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা সামনের দিকে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে। চাপের প্রভাবে বলবা এখানে 1 মোল আছে আর এখানে 1 + 1 2 মোল আছে, যেহেতু উৎপাদের মোল সংখ্যা বেশি, অর্থাৎ আয়তন বেড়ে গেছে, সুতরাং আয়তনের সম্প্রসারণ যেহেতু ঘটছে, সুতরাং চাপ বাড়ালে কোন দিকে যাবে, পেছনের দিকে আসবে, আমাদের চাপ কমাইতে হবে। তাহলে বলতে হবে এভাবে, যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা বেশি, অর্থাৎ আয়তনের সম্প্রসারণ ঘটছে, সুতরাং চাপ কমালে সাম্যাবস্থা পেছনের দিকে, অর্থাৎ উৎপাদের পরিমাণ চাপ কমালে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, সাম্যাবস্থা সামনে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এটা হলো চাপের প্রভাব। আর ঘনমাত্রার প্রভাব যদি বলো, তা বিক্রিয়ক X5 এর ঘনমাত্রা যদি তুমি আপ করে দাও, বাড়াই দাও, তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। চাপেরটা বুঝতেছো না? চাপেরটা হলো নিয়ম কি, যে এ পাশে যদি মোল সংখ্যা আর এ পাশের মোল সংখ্যা দেখতে হয়, খেয়াল করো দুইটা জিনিস। দুইটা বিক্রিয়া লিখি, এখানে দেখো, এখানে এই বিক্রিয়ার এ পাশে আছে 1 মোল আর এ পাশে আছে 1 + 1 2 মোল। 1 মোলের আয়তন বেশি নাকি 2 মোলের আয়তন বেশি? 1 মোলের আয়তন বেশি নাকি 2 মোলের আয়তন বেশি? অবশ্যই 2 মোলের আয়তন বেশি, তার মানে আয়তন এই পাশে বেশি হয়ে গেছে, আয়তনের সম্প্রসারণ। এটাকে আমরা বলবো আয়তনের সম্প্রসারণ ঘটছে, আয়তনের সম্প্রসারণ। তাহলে এই বিক্রিয়ার উপরে যদি চাপ দাও, তাহলে এই পাশে বেশি আছে, এই পাশে কম আছে, যেহেতু এই পাশে বেশি আছে ও এই দিকে চলে আসবে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, অর্থাৎ এই দিকে চলে আসবে। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো,
এখানে 1 + 3 অর্থাৎ এই পাশে আছে টোটাল 4 মোল, আর এই পাশে আছে হলো 2 মোল, অর্থাৎ এই দিকে বেশি আছে, এখানে বেশি। তো যদি বেশি থেকে সবসময় কমের দিকে যাবে, এ পাশে বেশি ছিল কমের দিকে আসছে, এ পাশে বেশি ওই পাশে যাবে। তাহলে এই বিক্রিয়ায় যদি চাপ দাও তাহলে আয়তনের এটা সংকোচন ঘটছে, এটা হলো সংকোচন, মানে কমে গেছে, আয়তন কমে গেছে। 4 মোলের আয়তন আর এখানে 2 মোলের আয়তন, অবশ্যই 4 মোলের আয়তন বেশি। তাহলে যেহেতু আয়তনের সংকোচন ঘটছে, চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যাবে। ঠিক আছে? বাস্তব উদাহরণ, আজকাল বাস্তব উদাহরণ দিতে হবে না। ওকে, এটা শেষ, তোমাদের কেপিকেসি শেষ। চ্যাপ্টার 5-এর একটা কোশ্চেন বলবো, যেটা পড়ে যাবো অবশ্যই করে, যদি কোশ্চেন না বাদে তখন এটা লিখে দিয়ে আসবে, এটা থাকবেই। এটা হলো কি, গদাগের কোশ্চেন আসবে যে ভিনেগার প্রস্তুতি, ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয়, ভিনেগার কিভাবে প্রস্তুত করে। আর ঘদাগের অ্যান্সার এই বলবে কি, ভিনেগার দিয়ে কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়, ভিনেগার দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করা হয়। তো এটা তো সবাই পারবা। এখন গদাগেরটা কিভাবে হবে, গদাগের অ্যান্সার বইয়ে লেখা আছে, তোমরা জাস্ট কি লিখবা, শুধু যে মূলনীতিটুকু আছে না, ওই মূলনীতি লিখবা। প্রথম মূলনীতি কিন্তু 3 লাইন আছে, মূলনীতিটা দেখবা 3 লাইন, এই মূলনীতি 3 লাইন লিখলে ওর মধ্যে অ্যান্সার শেষ। তারপরে বিক্রিয়াটা লিখবা। বিক্রিয়াটা কি, যে এটার বিক্রিয়া হলো, এ থাকে ডাইস্যাকারাইড CHO 12, 22, 11, এটার সাথে কি দিতে হয়, ইনভার্টেজ দিতে হয়। যদি ইনভার্টেজ দেওয়া হয় তাহলে গ্লুকোজ আর সুক্রোজ তৈরি হয়, C6H12O6, এখানে C6H12O6। যদি এই দুটা নিই, তারপরে এই দুটাকে জারিত করতে হবে কি দিয়ে, জাইমেজ দিয়ে। C6H12O6, এটাকে কি দেওয়া হবে, তোমার জাইমেজ দেওয়া হবে। জাইমেজ দিলে এটা ইথানল তৈরি করবে, CH3CH2OH। আর এই ইথানলকে মাইক্রোডার্মা অ্যাসিটি বলে একটা ব্যাকটেরিয়া দিয়ে জারিত করতে হবে। এই ইথানলকে মাইক্রোডার্মা অ্যাসিটি বলে একটা ব্যাকটেরিয়া দিয়ে জারিত করলে এটা ভিনেগার তৈরি হয়ে যাবে, CH3COOH, যা 6 থেকে 10% জলীয় দ্রবণকে কী বলে, ভিনেগার বলে। তাহলে মূলনীতি লিখবা 3 লাইন, তারপরে বিক্রিয়াগুলো দিবা, তারপরে এই যে 3টা বিক্রিয়া দিলেই তোমার কাজ শেষ। ঠিক আছে? তাহলে মূলনীতি 3 লাইন লিখবা, বিক্রিয়াটা দিবা, এই 3টা বিক্রিয়া দেখবা দেওয়া আছে বইয়ে, লিখলেই তোমার গদাগ শেষ। আর গদাগেরটা তো রিডিং, যে ভিনেগার দিয়ে কীভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে, একবার রিডিং করলেই তোমার হয়ে যাবে। তো এই হলো চ্যাপ্টার 5 থেকে একটা কোশ্চেন। এটা ভিনেগারের কোশ্চেন, ফুল মার্কস পাওয়াটা একটু টাফ, বুঝতে পারছো নাজিফা? তোমার যদি অন্য কোশ্চেন না বাদে তখন এটা লিখবা। ঠিক আছে? বাসার ধরনের অ্যাসিড খাত যোগ করলে পিএইচ নির্ণয় না করালে, পিএইচ নির্ণয় করাইছি, এমডি জহির পিএইচ নির্ণয় করাইছি আগের তো দেখো, আগের রেকর্ডে আছে, ওই যে এই ক্লাসে আগে একটা পাঠ হয়ে গেছে নামাজের আগে, 1 ঘন্টা 40 মিনিটের মতো, এখানে দেখো করানো হয়েছে। ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 5 শেষ। লাস্ট ওয়ান একটা কথা বলে তোমাদের পড়তে শেষ করে দিব। কি কি পড়বা এখন? ক খ দাগ কি কি পড়বা, ক খ দাগ কি কি পড়বা। তুমি আগে সিকিউগুলো দেখবো, আগে সিকিউটা বলি। সিকিউ গ ঘ দাগের জন্য আমি যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এগুলো করেছি, চ্যাপ্টার 3 তো আর পড়াইলাম না, কারণ চ্যাপ্টার 3 তোমাদের আগে খুব ভালো করে পড়াইছে, এই জন্য চ্যাপ্টার 3 নিয়ে আর কিছু বলবো না, চ্যাপ্টার 3টা ফুল পড়বো। তো প্রথম গঘা, আমার লেকচার খাতা, আমার লেকচারে যে 7 সেট কোশ্চেন বলে দিছি, ওই 7 সেট কোশ্চেন 2 বার লিখবে অ্যাটলিস্ট। কালকের যে কোনো সময়ের মধ্যে 2 বার লেখার চেষ্টা করবা। ঠিক আছে? অথবা যদি 2 বার না সম্ভব হয়, 1 বার অবশ্যই যেন লিখবা।
সাত সেট যে করছেন, আমার লেকচারের যে 7 সেট করছেন তোমাদের সাজেশন হিসেবে দিছি ওইটা। গ ঘ শেষ। ক খ 2 থেকে 3 ঘন্টা পড়তে হবে। প্রথমে বোর্ড 2017, 18, 19 এই 3টা বোর্ডের ক খ দাগগুলো পড়বা সিলেবাসের মধ্যে, এর শুধু সিলেবাস অংশটুকু, মানে তোমার সিলেবাসে যেটা বাইরে পড়ে গেছে ওটা বাদ, সাথে সাথে ওটা পড়া বাদ। সিলেবাসের মধ্যে যেটা পড়ে আর এটা যদি শেষ হয়ে যায় তোমার 2-3 ঘন্টার মধ্যে, ধরো 1 ঘন্টায় তুমি এটা পড়ে ফেলবা, 1-1.5 থেকে 1.5 ঘন্টায় বোর্ডের কোশ্চেনগুলো। আর বাকি অন্তত 10 থেকে 15টা যদি সময় পাও তাহলে অ্যাটলিস্ট যাতে 10টা সরকারি কলেজ পড়বা, 10টা সরকারি কলেজের কখা পড়ে যাবা, দেখবা কমন পেয়ে গেছে। কখা শেষ, গ ঘ শেষ। এবার এমসিকিউ আসি। এমসিকিউ প্রথমে, এখন আর বইয়ের মধ্যে পড়ার সময় নাই, একদিন সময়। তোমার যে মেড ইজি টেস্ট পেপার, মেড ইজি চ্যাপ্টারের পেছনে সাজেশনটা, চ্যাপ্টারের শেষে সাজেশন, প্রত্যেক চ্যাপ্টারের পেছনে একটা সাজেশন দেওয়া আছে, 1, 200, 300 কোশ্চেন, ঠিক আছে। আর মেড ইজি টেস্ট পেপার শেষে সাজেশনটা, প্রতি চ্যাপ্টারের পেছনে একটা সাজেশন দেওয়া আছে। আর এরপরে যদি সময় থাকে তো 10টা সরকারি কলেজ একটু দেখে যাব, 10টা সরকারি কলেজ। তাহলে কি কি পড়তে হবে? প্রথমে গ ঘ, আমার লেকচারে যে 60 সেট কোশ্চেন দিয়েছি তোমাদের, ওই 60 সেট কোশ্চেন অবশ্যই একবার লিখে প্র্যাকটিস না করে গেলে কিন্তু ধরা খাবা। কালকে লিখতে গেলে দেখবা ভুল হয়ে গেছে, লিখে প্র্যাকটিস করে চলে যাবা। তাহলে গ ঘ শেষ। ক খ দাগ 2-3 ঘন্টা পড়লেই হবে। বোর্ড 17, 18, 19 এই 3টা সালের যেটা তোমার সিলেবাসের মধ্যে পড়ে সেই কোশ্চেনগুলো দেখবা, সাথে 10টা সরকারি কলেজের কোশ্চেন 2-3 ঘন্টা পড়লে হয়ে যাবে। আর এমসিকিউ মেড ইজি চ্যাপ্টারের শেষে যে সাজেশনটা দেওয়া থাকে 200-300 করে কোশ্চেন, ওইটা 10টা সরকারি কলেজ যদি সময় থাকে, ঠিক আছে। কি বলছে? ও বিয়োজন মাত্রা কত হবে? মাসিউর রহমান, প্রথমে দেখো তোমারটা বলে দিই। মাসিউর যেটা বলছো এটা বইয়ের ম্যাথ, ওইটা তুমি যেটা বলছো না এটা বইয়ের ম্যাথ, যে N2O4 এর বিয়োজন কত? 2NO2। তাহলে এই বিক্রিয়ার প্রথমে তোমার কেপি একটা দেয়া আছে, যে এই বিক্রিয়ার কেপি তুমি প্রথমে বের করছো 4 আলফা স্কোয়ার, এরকমই আসে 1 আগের নিয়মে করে ফেলবা, ওই যেভাবে কেপির রাশিমালা। তাহলে এখান থেকে তোমার একটা কেপির মান আসবে, ধরে নিচ্ছি মানটা এরকম আসছে 0.0123 আসছে। এটা হলো প্রথম অংশ শেষ, তোমার কোশ্চেনের প্রথম অংশ অ্যান্সার শেষ, প্রথম অংশ অ্যান্সার এটা। দ্বিতীয় অংশ দেখো, কোশ্চেনের দ্বিতীয় অংশে বলছে, আচ্ছা 4 আলফা স্কোয়ার, এখানে একটা পি আছে কিন্তু, 4 আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার ইন্টু পি। দ্বিতীয় অংশে তোমার কোশ্চেনে বলছে কি চাপ কমায়ে তাপমাত্রা স্থির রেখে চাপ 0.25। এবার এই যে কেপির মান, আবার দ্বিতীয় অংশেরটা হলো কি 4 আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার ইন্টু পি। এটা কেপির মান আগেরটা রাখতে বলছে কারণ তাপমাত্রা স্থির। 4 আলফা 1 আলফা, এবার চাপের যে মানটা চেঞ্জ করতে বলছে। এখানে চাপের মানটা আগে কত ছিল? 1 ATM। এই জায়গায় চাপের মানটা আগে কত বসাইছে? 1 ATM বসাইছে। এবার এই জায়গাটায় 0.25 বসাবো, দিয়ে আলফা বের করবা। এইটা তোমার অ্যান্সার শেষ। মাসিউর রহমানের অ্যান্সার কোশ্চেনের 2টা অংশ, প্রথম অংশ এটা, দ্বিতীয় অংশ এটা, ঠিক আছে। ভগ্নাংশ আচ্ছা শেষ। তাহলে কি কি পড়বা না পড়বা সব বলে দিলাম। আর যেটা অ্যাসিডের তীব্রতা ক্রমটা একটু বলবো। অ্যাসিডের তীব্রতা ক্রম, এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই পাবা। 1 নম্বর হলো হ্যালোজেনোহাইড্রা অ্যাসিড, এটা তীব্রতা ক্রম দেখো। হ্যালোজেনোহাইড্রা অ্যাসিড বলতে এই যে হ্যালোজেনগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হলো আয়োডিন, এরা সবাই গ্রুপ 17 মৌল।
উপর থেকে নিচের দিকে গেলে এদের প্রত্যেকেরই আকারটা হলো কি হয়ে যায়, বেড়ে যায়। কারণ এদের পেছনে যদি একটা করে হাইড্রোজেন বসাই দিই তাহলে যেটা তৈরি হয় এটা হলো হ্যালোজেন হাইড্রোসিড হয়ে গেছে। তাহলে এইটাকে হ্যালোজেন হাইড্রোসিড বলি। অ্যান্ড হ্যালোজেন হাইড্রোসিডের মধ্যে কে বেশি তীব্র হবে? কথা হলো ফ্লোরিন ছোট, ক্লোরিন একটু বড় হলো, ব্রোমিন আরও বড় হলো, আয়োডিন সব থেকে বড়। আর এদের কাছে একটা করে হাইড্রোজেন আসছে, এই যে ছোটো হাইড্রোজেন আসছে, ছোটো হাইড্রোজেন। আর দেখো তো কার কেন্দ্র দূরে আছে, যত নিচের দিকে গেছে তত দূরে গেছে। তো যেটা আমি সবসময় বলি যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, ঠিক আছে? অর্থাৎ স্বামী বিদেশ গেলে অবশ্যই ওয়াইফ কী করবে, অন্যের সাথে পরকীয়া শুরু করবে। তা যে যত বেশি পরকীয়া করবে সে তত বেশি তীব্র বা সমাজের সাথে তত বেশি সক্রিয়। তাহলে এই হাইড্রোজেন এখান থেকে যেহেতু সব থেকে দূরে আছে, এই হাইড্রোজেনটা তত দ্রুত চলে যেতে পারবে। তাহলে যে যত বেশি হাইড্রোজেন দিবে সে তত বেশি কি অ্যাসিডিক। তাহলে যেহেতু এইটা বেশি হাই প্রোটন দিতে পারবে, প্রোটন কে বেশি দিবে? এখানে এ বেশি দিবে, এ বেশি H+ দিতে পারবে। কেন দিতে পারবে? কারণ এদের মধ্যে বন্ধনটা খুবই দুর্বল, দূরত্ব চলে গেছে। তাহলে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হলো HI, তারপরে হলো HBr, তারপরে হলো HCl, তারপরে হলো HF। তাহলে হ্যালোজেন হাইড্রোসিডের তীব্রতা ক্রম কীভাবে হিসাব করলাম? যে যার কেন্দ্র দূরে আছে সে তত বেশি প্রোটন দিতে পারবে, তো এই যত বেশি প্রোটন দিবে এই কারণে এটা বেশি তীব্র হবে। ঠিক আছে? সাম্যাবস্থায় 25% Ab3 আছে, একটু পরে দেখাচ্ছি, খেয়াল ওয়েট করো। হ্যালোজেন হাইড্রোসিড 2 নম্বরে লেখো অক্সি অ্যাসিডের তীব্রতা। এটা থেকে একটা MCQ থাকবেই। অক্সি অ্যাসিডের তীব্রতা দুইটা নিয়ম, একটা হলো কেন্দ্রীয় পরমাণুর জারণমান যার বেশি, কেন্দ্রীয় পরমাণুর জারণমান যার বেশি সে তত বেশি তীব্র। যেমন HClO4, তারপরে হলো H2SO4, HNO3, আর একটা হলো H2SO3। এটার জারণমান হলো +7। কীভাবে বের করবে? X দিয়ে, +1, ক্লোরিনেরটা X, অক্সিজেন হলো -2 × 4 = 0। এই যে এখান থেকে এইভাবে বের করবা, তাহলে বের করলে X এর মান যেটা আসবে +7 আসবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণমান +7, এটা +6, এটা +5, এটা +4। যেহেতু এটা জারণমান বেশি, এটা তীব্রতা বেশি হবে। আর 2 নম্বর রুল হলো জারণমান সমান হলে, জারণমান সমান হলে যে ছোট বা যার আকার ছোট সে বেশি তীব্র। দুইটা অ্যাসিড লিখি আমরা, HNO3 আর হলো H3PO4। এটা জারণমান কেন্দ্রীয় পরমাণুর 5, এটারও X দিয়ে হিসাব করে দেখো 5 আসবে। তো এই নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কে ছোট? আমরা যদি গ্রুপ 15-তে যাই, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান। একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, তাহলে অবশ্যই পি বড়, নাইট্রোজেনটা হলো কি ছোট। তাহলে এইটা যেহেতু ছোট, যে ছোট তার তীব্রতা বেশি, অর্থাৎ HNO3 আর H3PO4 এর মধ্যে এরও +5, এটারও +5। যেহেতু এইটা ছোট আকার, তাহলে এটার তীব্রতা বেশি হবে। হ্যালোজেন হাইড্রোসিডের তীব্রতা গেল, অক্সি অ্যাসিডের তীব্রতা গেল। 3 নম্বর হলো জৈব অ্যাসিডের তীব্রতা। আচ্ছা, জৈব অ্যাসিডের তীব্রতা দেখো। জৈব অ্যাসিডের তীব্রতা ক্রমের মধ্যে প্রথমে হলো 3টা ক্লোরিনযুক্ত ট্রাইকোলোর অ্যাসিটিক অ্যাসিড, CCl3COOH। এরপরে হলো ডাইকোলোরো, এরপরে হলো মনোকোলোরো, এরপরে হলো ফর্মিক অ্যাসিড। এত দূর লাগবে না, বুঝতে পারছো? এরপরে হলো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এর পেছনেরটা কিন্তু, এর পরেরটা এটা, ওখান থেকে কিন্তু চলমান আছে লাইন। এরপরেরটা হলো বেনজোইক অ্যাসিড, এরপরেরটা ইথানোইক অ্যাসিড, এরপরেরটা হলো প্রোপানোইক অ্যাসিড,
এতগুলো কখনোই লাগবে না, জাস্ট প্রথম তিনটা আর শেষে এই জানলেই হবে। এইটা 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 আর এইটা, এই চারটা জানলেই হবে। খেয়াল করো, তা যার তীব্রতা বেশি মনে রাখবা তার কে বড়, আর যার তীব্রতা কম তার কে ছোট। আর যার তীব্রতা বেশি কে বড় তার পিকে ছোট, আর যার তীব্রতা কম তার পিকে এর মানটা হলো বড়। এখন দুইটা তথ্য কখন একটার সাথে মনে থাকে না, এই জন্য তুমি এটা ভুলে যাবা, তুমি এটা ভুলে যাও, ভুলে যাও, কিন্তু তোমাকে কোশ্চেন করলে তুমি অবশ্যই পারো। কারণ কি, কারণ আমরা যদি দেখি যে পিএইচ আর হলো পিকে ঠিক একই রকমভাবে কাজ করে। যদি পিএইচ কি হয়, ছোট হয়, তাহলে সে বেশি অ্যাসিডিক, আর এইচ প্লাসের মান যত বেশি বড় হয় তত বেশি অ্যাসিডিক। তাহলে এই কে যে কথা মনে রাখবে, এটা এক ধরনের এইচ প্লাসের মতো কাজ করে। তাহলে কে যার বড় তার এইচ প্লাস বড়, মানে সে বেশি তীব্র হবে। আর এইচ প্লাস যদি বড় হয় তাহলে পিকেটা অবশ্যই ছোটো, অর্থাৎ এইচ প্লাস বড় হলে পিএইচ তার কী হয়, ছোটো হয়। তাহলে এইটা ভুলে যাবা আর এটা দিয়ে মুখস্থ রেখে দিবা যে কে যদি বড় হয় অবভিয়াসলি পিকে ছোটো হয়। ঠিক আছে, পিকে দেওয়া থাকলে পিএইচ কেমনে বের করে, পিএইচ এটা হলো জৈব অ্যাসিডের বের করতে হয়, জৈব অ্যাসিডের এই যে এই সূত্র দিয়ে পিএইচ সমান -log(√) KA × C। এই যে কে যদি দেয়া থাকে এখান থেকে মান বের করে করবা, আর এখান থেকে আগে পিকে যদি তোমার দেওয়া আছে তো তুমি আগে পিকে থেকে কে এর মান নিয়ে আসবা, পিকে থেকে -log(k) দিয়ে এই কে এর মান নিয়ে এসে এখানে বসাবা, আর এই পিএইচ দিয়ে মান বের করে দিবা। বুঝতে পারছো, আগে পিকে থেকে কে বের করবা, কে এর মানটা কি এখানে বসাবা। ঠিক আছে, তারপর তোমার পিএইচ দরকার হলে, ঘনমাত্রা দরকার হলে, যেটা তুমি করতে পারবো। ওকে, তাহলে জৈব অ্যাসিডের তীব্রতা ক্রম এটা কেন হয় আমরা অ্যাডমিশনে যখন তোমাদের পড়ানোর যদি সুযোগ হয় তখন বলে দিব যে এটা কে কেন কেন বড় হচ্ছে, কেন ক্রমটা এরকম। এখন এই কারণ আছে তোমাদের মনে থাকবে না। ঠিক আছে, না না 1 থেকে 2.5 বিয়োগ করতে হবে কেন, তোমার তো চাপ হ্রাস করতে বলছিল। যদি এরকম কথা থাকে যে চাপ 0.25 হ্রাস করো, তাহলে 1 থেকে 0.25 বাদ দিবা। আর যদি বলে পরিবর্তিত চাপ 0.25 ইউজ করো, তাহলে 0.25 বসাবা। তোমার কথা আমি যদি দেখি যে আগে ঠিক মতো দেখি নাই, যদি 0.25 কমাইতে বলে তাহলে মাইনাস করবা, আর যদি না কমাইতে বলে তাহলে ওইটা বসাই দিবা, যা বলবে তাই করবো। ওভার রাইটিং বেশি হলে যদি ওভার রাইটিং হয়ে যায় তুমি এক দাগে এইভাবে কেটে দিবা, কেটে দিয়ে নতুন করে লিখবা। এক পেজে ধরো এরকম হাফ কাটাকাটি হয়ে গেছে, ধরো তোমার এটা পেজ, এই হলো তোমার তুমি এখানে কাটছো, এখানে কাটছো, এখানে কাটছো, এই জায়গায় লেখার জায়গা আছে, তখন এই পেজটা সরাসরি এরকম একটা দাগ দিয়ে কেটে দিবা, কেটে দিয়ে পরের পেজ থেকে লেখা শুরু করবো। এই পেজ পুরোটাই বাদ। ওভার রাইটিং করলে যদি ওভার রাইটিং হয় তোমার সময় আছে, তুমি আর এক পেজে চলে যাবে। আচ্ছা, একটা ম্যাথ একজন বলছে, লাস্ট এই ম্যাথটা একটু করে দিই। বলছে কি যে N2 + 3H2 2NH3 এই বিক্রিয়াতে বলছে যে সাম্যাবস্থায়, এখানে লিখি সাম্যাবস্থায় 20% NH3 থাকে, তবে কেভি বের করো। আর এর চাপ দেওয়া আছে, ধরো পি এর মান দেওয়া আছে 1.5 ATM, আর তাপমাত্রাও দেওয়া আছে 200 ডিগ্রি সেলসিয়াস এরকম। তাহলে এই যে সাম্যাবস্থায় 20% NH3 থাকে, এই ম্যাথটার জন্য তোমার সত্যমাত্রাটা কী হবে, এটা প্রারম্ভিক মোল লিখবা 1, এটা 3, এটা 0, এত কঠিন দেওয়ার কথা না। 3 - 3 আলফা, এটা হলো 2 আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল কত হবে, মোট মোল হলো 1 - আলফা, 3 - 3 আলফা, 2 আলফা, 4 - 2 আলফা। এই ম্যাথটা খুব ভুল করে, বুঝতে পারছো, অনেকে অনেক রকমভাবে করে, তবে যেটা ওর এক্স্যাক্টলি সত্যমতেটা হবে। এটা আগের বইয়ের ভার্সানে আমরা যখন পড়ছি বলছে কি 20% NH3 থাকে, তাহলে মোট মোল সংখ্যা যদি হয় 4 - 2 আলফা, এর এই মোট মোল সংখ্যা 20%, তাহলে এর 20% সমান N2 আলফা। কী বলতে চাচ্ছে, আমি বাংলা ভাষায় লিখি, ও বলতে চায় যে
আমি মোট মোল সংখ্যার মোল সংখ্যার 20%। এবার দেখো তুমি বুঝতে পারবে এই যে সাম্যাবস্থায় 20% NH3 থাকে, ও বলতে চাচ্ছে কি, ও বলতে চায় যে আমি মানে কি, এই যে NH3 মোট যে মোল সংখ্যা হলো 4 - 2 আলফা, এই মোট মোল সংখ্যার 20%টাই হলো ও নিজে, তাহলে এই মোট মোল সংখ্যার 20% সমান 2 আলফা, এই জন্য সত্যমাত্রাটা এটা হবে। ঠিক আছে, এখান থেকে আলফা বের করে ম্যাথ করে ফেলবা, যে জিজ্ঞাসা করছিল তার জন্য বলে দিলাম। তাহলে তোমাদের শেষ চ্যাপ্টার ফার্স্ট পেপার, কালকে পরশুদিন পরীক্ষা দাও, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তা আমার নির্দেশনা মতে যেভাবে বলছি যে সিকিউ এর জন্য অবশ্যই প্র্যাকটিস করে লিখবা, সিকিউ লিখে যেও অ্যাটলিস্ট একবার না লিখে কিন্তু সিকিউ বাসা থেকে যাবা না। আর কখদা কী পড়বা বলছি, এমসিকিউ কী পড়বা বলে দিছি একটু আগে, এই নিয়ম ফলো করো, আগামী একটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো দিবা, খুবই ভালো হবে। ঠিক আছে, 80-90 এমনিতে উঠে যাবে, 90-95 পাওয়া কিছু হবে না। আর এটা মনে রাখবা, কোশ্চেন হার্ড হলেও কখনো 7 সেট হার্ড হয় না, 7 সেট বা 8 সেট, এই 8 সেট কোশ্চেন কখনোই তোমার আনকমন থাকবে না। আমার কথা হলো ধরলাম যে কোশ্চেন কঠিন করছে, তার 2 সেট কোশ্চেন তুমি কমন পাবা না এমন হবে না। সুতরাং এক্সট্রা তেমন কিছু এখন পড়ার দরকার নেই, সময় আছে মাত্র একদিন। তুমি জাস্ট এই সিকিউগুলো আগে সমাধান করো, এই সিকিউগুলো, আমার সিকিউগুলো সমাধান করার পরে টেস্ট পেপার থেকে 2-1টা টেস্ট করো। ঠিক আছে, আগে কি সিকিউ এর জন্য আগে বললাম শেষের দিকে ভাই যে সিকিউ এর জন্য 7 সেট আগে প্র্যাকটিস, 7 সেট লেকচার খাতা, এটা একটু করার পরে তুমি ওই রিলেটেড 2-1টা ম্যাথ বা 2-1টা টেস্ট পেপার থেকে একটু সলভ করে দেখবে যে পারো কিনা, তাহলে তোমার কনফিডেন্স চলে আসবে। আর এই টেস্ট পেপার সলভ করার সময় এখন তুমি হয়তো পাবা না, এই জন্য শুধু 7 সেট আমার যে লেকচার খাতাটা এটা আগে শেষ করো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের 8 তারিখের পরীক্ষার দিন। ওই 8 তারিখে পরীক্ষা দেওয়ার পরে বিকালে সেকেন্ড পেপারের ক্লাস নিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই বিদায় নাও। বইয়ের পেছনের এমসিকিউ শামিন, এখন তুমি যদি সময় পাও তাহলে শেষ করে যাবা। বইয়ের পেছনের এমসিকিউ তুমি যদি এখন সময় পাও তাহলে অবশ্যই পড়ে যাবা। কোশ্চেন 60 সেট ওই যে গ্রুপে দেয়া আছে, তুমি যে গ্রুপে আছো এই গ্রুপের প্রথম পোস্টেই দেখো তোমার ফার্স্ট পেপার সাজেশান ওইখানে লেখা আছে, অথবা আজকের ক্লাসটা ফলো করো, আজকের ক্লাসে 2টা সেশন আছে, আগের সেশন এই সেশন, ওই সেশনে লেখা আছে। আর আগের লেকচার শিট যেটা মানে ওই যে সাজেশানটা, ওই সাজেশানটা দেখো আর আজকের ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবা যে সেটগুলো কীরকম। সরাসরি তো ওইভাবে লেখা থাকে না, মানে কোশ্চেন লিখছি পরে সিকিউ আকারে দেখাইছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপেই দেওয়া আছে, দেখো গ্রুপের প্রথম পোস্টে কেমিস্ট্রি সাজেশান বলে লেখা আছে, ওইখানেই দেখো দেয়া আছে।